রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা একটা ঘটনায় যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে এই ঘটনাটি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর তলে। আমি শাহাদাত খান, ঠিকানা মুসলিমবাগ, কাঁচা বাজার, কামরাঙ্গীরচর, ঢাকা থেকে বলছি। আমি ভূত.com ভালোবাসি এবং শ্রোতাদের ভালোবাসি যারা প্রতিনিয়ত ঘটনা পাঠান। এর আগে আমার 3টা ঘটনা প্রচারিত হয়েছিল, এটা নিয়ে আমার 4র্থ ঘটনা। আজকে মূলত যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটি আমার কাছে অন্যরকম মনে হয়েছে। যাই হোক, আমার ঘটনার লেখায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনায় যাই। পুতুল নিয়ে আপনারা অনেকই ঘটনা শুনেছেন। আশা করছি আমার এই ঘটনাটি শুনলেও লিসেনারদের ভালো লাগবে। অভিশপ্ত কাঠের পুতুল, যে পুতুলটির চোখ কেউ একবার দেখলে ঘুমোতে পারে না সারা জীবন। তো কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। পুরনো জিনিসপত্রের প্রতি আমার একটা অদ্ভুত টান কাজ করে, বিশেষ করে সেই সব জিনিস যা সময়ের ধুলোয় চাপা পড়ে নিজের গল্পগুলো হারিয়ে ফেলেছে। আমার নাম অয়ন, পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। কাজের সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, আর অবসরে আমি খুঁজে বেড়াই পুরনো অ্যান্টিক শপ, ভাঙা জমিদার বাড়ি আর নিলাম ঘর। আমার সংগ্রহের তালিকায় রয়েছে মরচে পড়া তলোয়ার, পুরনো দিনের গ্রামোফোন আর নানান ধরনের অদ্ভুত সব জিনিস। তবে আমার সবচেয়ে প্রিয় সংগ্রহ হলো পুতুল। বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের পুতুল জমানোর একটা নেশা আছে আমার। সেবার গিয়েছিলাম ময়মনসিংহের এক পুরনো জমিদার বাড়ি কভার করতে। কাজ শেষে ফেরার পথে হঠাৎ চোখে পড়ল একটা ছোট প্রায় ভাঙাচোরা দোকান। দোকানের সাইনবোর্ডে লেখা পুরাকীর্তি সম্ভার। নামটা দেখেই পা দুটো দোকানের দিকে এগিয়ে গেল। ভেতরে ঢুকতেই নাকে এলো পুরনো কাঠ আর ধুলোর এক মিশ্র গন্ধ। দোকানটা ঠাসা পুরনো দিনের আসবাবপত্র, বাসনপত্র আর নানান টুকিটাকি জিনিসে। দোকানের মালিক ষাটোর্ধ্ব এক বৃদ্ধ, চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমি দোকানের ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ তাকের এক কোণায় চোখ আটকে গেল ধুলোর আস্তরণের নিচে রাখা একটা কাঠের পুতুল। পুতুলটা খুব সাধারণ, কিন্তু ওর চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক, গভীর কালো, স্থির আর জীবন্ত। মনে হচ্ছিল যেন আমার দিকেই তাকিয়ে আছে। পুতুলটার পরনে একটা লাল রঙের ফ্রক, যা সময়ের সাথে সাথে মলিন হয়ে গেছে। চুলগুলো চটপাকানো আর মুখের এক পাশে একটা হালকা আঁচড়ের দাগ। আমি বৃদ্ধকে পুতুলটার কথা জিজ্ঞেস করতেই তার মুখটা হাসিতে কেমন যেন মিলিয়ে গেল। তিনি একটু ইতস্তত করে বললেন, স্যার, ওটা না নেয়াই ভালো, ওটা একটা অভিশপ্ত পুতুল। আমি হেসে বললাম, অভিশপ্ত? কেন, কি হয়েছে এই পুতুলের? বৃদ্ধ একটু সময় নিলেন, তারপর একটা লম্বা শ্বাস ফেলে বলতে শুরু করলেন, এই পুতুলটা প্রায় 50 বছর ধরে আমার কাছে আছে। আমার বাবা এটা পেয়েছিলেন এক পুরনো ভাঙা বাড়ি থেকে। পুতুলটার নাম নাকি মৃণালিনী। শোনা যায় এই পুতুলের চোখের দিকে একবার যে তাকায় তার ঘুম চিরকালের জন্য হারিয়ে যায়। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ঘুম হারিয়ে যায় মানে? ঠিক কি হয়? বৃদ্ধ বললেন, যারা এই পুতুলটা কিনে নিয়ে গেছে তাদের কেউই এটা বেশি দিন রাখতে পারেনি। সবাই এসে ফেরত দিয়ে গেছে। তাদের সবারই এক অভিযোগ, রাতে ঘুমোতে গেলেই মনে হয় কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ করলেই ওই পুতুলের মুখটা ভেসে আসে। কেউ তো এমনও বলেছে যে তারা পুতুলটাকে রাতের বেলা ঘরের মধ্যে নিজে নিজেই জায়গা বদলাতে দেখেছে। আমি সব শুনে হাসলাম। আমার কাছে এগুলো নিছকই কুসংস্কার বলে মনে হলো। আমি বললাম, আমি পুতুলটা কিনতে চাই, দাম কত? বৃদ্ধ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, স্যার, আমি আপনাকে মানা করছিলাম, এরপরে যা হবে তার জন্য কিন্তু আমি দায়ী নই। আমি তাকে আশ্বস্ত করে পুতুলটা কিনে নিলাম। দামটা খুব বেশি ছিল না। পুতুলটাকে ব্যাগে ভরে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সারা পথ আমি পুতুলটার কথাই ভাবছিলাম। অভিশপ্ত পুতুল,
চোখের দিকে তাকালে ঘুম আসে না। আমার হাসি পাচ্ছিল। বাসায় ফিরে পুতুলটাকে আমার সংগ্রহের শোকেসে অন্য পুতুলগুলোর সঙ্গে রেখে দিলাম। শোকেসের কাঁচের ভেতর থেকে মৃণালিনীর চোখ দুটো যেন আরো জীবন্ত হয়ে উঠল। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে রাতের খাবার খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাওয়ার আগে একবার শোকেসের দিকে তাকালাম। আমার মনে হলো পুতুলটা যেন একটু নড়ে চড়ে বসেছে। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল, সারাদিনের ক্লান্তিতে এমনটা হতেই পারে। বিছানায় শুয়ে পড়ার পরেও কিছুতেই ঘুম আসছিল না। বারবার মনে হচ্ছিল কেউ যেন আমার ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আমি চোখ বন্ধ করলেই মৃণালিনীর ওই গভীর কালো চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ও যেন আমার বিছানার পাশেই দাঁড়িয়ে আছে আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাত যত বাড়তে লাগলো আমার অস্বস্তিও তত বাড়তে লাগলো। আমি বিছানা থেকে উঠে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম। শোকেসের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। মৃণালিনী তার জায়গা থেকে সরে এসে শোকেসের কাঁচের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ওর মুখটা যেন আমার দিকেই ফেরানো। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। হয়তো আমি পুতুলটাকে এভাবে রেখেছিলাম আর এখন ভুলে গেছি। আমি শোকেসের দরজা খুলে পুতুলটাকে আবার আগের জায়গায় রেখে দিলাম। কিন্তু আমার বুকের ভেতরে ভয়টা কিছুতেই কমছিল না। সেদিন রাতে আমার আর ঘুম হলো না। সারা রাত আমি জেগে রইলাম। ভোরের আলো ফোটার সাথে সাথে আমার চোখ দুটো একটু লেগে এসেছিল, কিন্তু বেশিক্ষণ ঘুমোতে পারলাম না। একটা দুঃস্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি স্বপ্নে দেখলাম মৃণালিনী আমার বুকের ওপর বসে আছে আর ওই ভয়ঙ্কর চোখ দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। ঘুম থেকে উঠে আমি ঘেমে নিয়ে একাকার। আমার শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম বৃদ্ধের কথাগুলো হয়তো নিছকই কুসংস্কার ছিল না। এই পুতুলের মধ্যে সত্যিই কিছু একটা আছে। পরের কয়েকটা দিন আমার জন্য ছিল বিভীষিকাময়। আমি রাতে একটুও ঘুমাতে পারছিলাম না। চোখ বন্ধ করলেই ওই পুতুলের মুখটা ভেসে উঠত। আমার মনে হতো ও যেন সারাক্ষণ আমার উপর নজর রাখছে। আমি যেখানেই যেতাম, যাই করতাম, মনে হতো ও আমার সাথেই আছে। আমার কাজের ওপর এর প্রভাব পড়তে শুরু করলো। আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছিলাম না। আমার চেহারা শুকিয়ে গেল, চোখের নিচে কালি পড়ল। আমার বন্ধু বান্ধবরা আমার এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। আমার এক কাছের বন্ধু, তার নাম রনি, সে আমার এই অবস্থার কথা শুনে আমার বাসায় এলো। আমি তাকে সব খুলে বললাম। রনি প্রথমে আমার কথা বিশ্বাস করলো না। সে বলল, দোস্ত, তোর হয়তো মানসিক কোনো সমস্যা হয়েছে, ডাক্তার দেখা। আমি বললাম, না রনি, এটা মানসিক সমস্যা না, ওই পুতুলটাই এর জন্য দায়ী। ঠিক আছে, চল তোর এই পুতুলটা দেখি। আমি রনিকে শোকেসের কাছে নিয়ে গেলাম। রনি পুতুলটাকে দেখে বলল, এই পুতুলের জন্য তোর এই অবস্থা? এটা তো একটা কাঠের পুতুল, তুই এর চোখের দিকে তাকিয়ে থাক। রনি কিছুক্ষণ পুতুলের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কি আছে এর চোখে? দুটো কালো কাচের গুলি ছাড়া আর কিছুই তো দেখছি না। আজ রাতটা তুই আমার বাসায় থাক, তাহলেই বুঝতে পারবি। রনি রাজি হয়ে গেল। রাতে আমরা একসাথে খাবার খেলাম। তারপর ঘুমোতে যাওয়ার আগে আমি রনিকে বললাম, শোকেসের দিকে খেয়াল রাখিস। রনি আমার কথা শুনে হাসল। আমরা দুজনেই ঘুমোতে গেলাম, কিন্তু আমার চোখে ঘুম আসছিল না। আমি সারা রাত জেগে রইলাম। রনিও কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়ল। রাত তখন প্রায় 2টো। হঠাৎ রনির চিৎকারে আমার তন্দ্রা ভেঙে গেল। আমি দেখলাম রনি বিছানার উপর বসে আছে আর ভয়ে কাঁপছে। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে রনি? রনি কাঁপতে কাঁপতে শোকেসের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই পুতুলটা। আমি শোকেসের দিকে তাকিয়ে দেখলাম মৃণালিনী তার জায়গা পরিবর্তন করেছে। সে এখন শোকেসের মাঝখানে দাঁড়িয়ে আর তার মুখটা আমাদের দিকে ফেরানো। রনি ভয়ার্ত গলায় বলল, আমি দেখলাম ওটা নিজে নিজে হাঁটছে। আমি রনিকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজেরই ভয়ে গলা শুকিয়ে আসছিল। আমি বুঝতে পারলাম এই পুতুলটা আর এক মুহূর্তও এই বাসায় রাখা যাবে না। পরদিন সকালে আমি আর রনি মিলে সিদ্ধান্ত নিলাম পুতুলটাকে যেখান থেকে নিয়ে এসেছি
সেখানেই ফেরত দিয়ে আসবো। আমরা দুজনেই গাড়ি নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে আমি বসে আছি। আমার পুরো শরীর যেন অবশ হয়ে আসছে। পাশে বসা রনিও চুপচাপ ফ্যাকাশে মুখে বাইরের দিকে তাকিয়ে আছে। ভোরের আলোয় ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ধরে আমাদের গাড়ি ছুটে চলছে, কিন্তু আমাদের দুজনের মনের ভেতরটা রাতের চেয়েও অন্ধকার। রাতের ওই ভয়ঙ্কর দৃশ্যটা কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারছি না। মৃণালিনী ওই কাঠের পুতুলটা এই গাড়ির পেছনের সিটে একটা কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় আছে, কিন্তু বারবার মনে হচ্ছে ওটা কাপড়ের ভেতর থেকেও আমাদের দেখছে। ওর ওই শীতল প্রাণহীন চোখ দুটো যেন আমাদের অনুসরণ করছে। গাড়ি চালাতে চালাতে আমি আয়নায় পেছনের সিটের দিকে তাকালাম। ব্যাগটা স্থির হয়ে আছে, কিন্তু আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। মনে হলো ব্যাগের কাপড়টা যেন সামান্য নড়ে উঠল। আমি দ্রুত চোখ ফিরিয়ে নিলাম। রনি আমার অবস্থা বুঝতে পেরে কাঁপা কাঁপা গলায় বলল, অয়ন, ঠিক আছিস তো? আমি চালাবো গাড়ি? আমি লম্বা শ্বাস নিয়ে বললাম, না, ঠিক আছি, আর কিছুক্ষণ গেলেই পৌঁছে যাব। গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে অনুভব করলাম। রনি বিড়বিড় করে বলল, বিশ্বাসই হচ্ছে না দোস্ত। নিজের চোখে না দেখলে আমি কোনোদিন বিশ্বাস করতাম না। ওটা সত্যি সত্যি নড়ছিল। আমি স্পষ্ট দেখেছি ওটা তাক থেকে নেমে কাঁচের দরজার দিকে হেঁটে আসছিল। ওর পা দুটো চলছিল। অয়ন, রনির কথাগুলো আমার ভয়ের আগুনে ঘি ঢেলে দিল। আমি শুধু মাথা নাড়লাম। কি বলবো, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। যে বিজ্ঞান আর যুক্তিতে আমি বিশ্বাস করতাম তা এক রাতের ব্যবধানে একটা কাঠের পুতুলের কাছে চুরমার হয়ে গেছে। প্রায় 3 ঘন্টা একটানা গাড়ি চালিয়ে আমরা ময়মনসিংহের সেই পুরনো দোকানটার সামনে এসে পৌঁছালাম। দোকানটা তখনও খোলেনি, দরজায় একটা পুরনো তালা ঝুলছে। আমরা দুজন গাড়ি থেকে নামলাম। সকালের স্নিগ্ধ বাতাস বইছে, চারপাশের মানুষজনের ব্যস্ততা শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের দুজনের মনে কোনো শান্তি নেই। আমরা পাশের একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। দোকানিকে জিজ্ঞেস করতেই জানতে পারলাম দোকানের মালিক, ওই বৃদ্ধ লোকটি, সাধারণত 10টার দিকে দোকান খোলেন। ঘড়িতে তখন সবে 9টা। এই 1 ঘন্টা আমাদের একটা যুগের মতো মনে হচ্ছিল। আমি রনিকে বললাম, বৃদ্ধ লোকটা যদি এটা ফেরত নিতে না চায়, যদি বলে যা হওয়ার হয়ে গেছে, তার এখন আর কিছু করার নেই, ফেরত তাকে নিতেই হবে। আমরা ওকে সব খুলে বলবো, দরকার হলে আরো কিছু টাকা দেব, কিন্তু এই জিনিস আর 1 মুহূর্ত সঙ্গে রাখা যাবে না। আমার মনে হচ্ছে এটা সাথে থাকলে আমরা পাগল হয়ে যাব। ওর কথায় যুক্তি আছে। এই পুতুলটা শুধু ঘুম কেড়ে নেয়নি, আমাদের মানসিক শান্তিও কেড়ে নিয়েছে। আমার মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত কেউ যেন আমাদের ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। অবশেষে 10টা বাজার একটু পরে আমরা দেখলাম সেই বৃদ্ধ লোকটি একটা চাবির গোছা হাতে নিয়ে দোকানের দিকে আসছেন। আমরা দ্রুত তার কাছে এগিয়ে গেলাম। বৃদ্ধ আমাদের দেখে একটু অবাক হলেন। তার চোখ মুখে একটা চেনা অভিব্যক্তি ফুটে উঠল, যেন তিনি জানতেন আমরা আসব। তিনি কোনো কথা না বলে দোকানের তালা খুললেন। আমরা তার পেছন পেছন দোকানে ঢুকলাম। সেই পুরনো কাঠ আর ধুলোর গন্ধটা এবার যেন আরো ভারী, আরো দম বন্ধকর মনে হলো। বৃদ্ধ তার চেয়ারে বসে আমাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, আমি জানতাম আপনারা আসবেন। আমি কোনো ভনিতা না করে কাপড়ের ব্যাগটা তার টেবিলের সামনে রাখলাম। ব্যাগটা খুলতেই মৃণালিনীর নিষ্প্রাণ চোখ দুটো বেরিয়ে এলো। বৃদ্ধ পুতুলটার দিকে 1 পলক তাকিয়ে চোখ সরিয়ে নিলেন। আমি প্রায় মরিয়া হয়ে বললাম, চাচা, আপনি ঠিকই বলেছেন, এটা সাধারণ কোনো পুতুল না, এটা অভিশপ্ত। আমরা এটা ফেরত দিতে এসেছি। আপনি আপনার টাকা ফেরত নিন, দরকার হলে আরো কিছু টাকা নিন, কিন্তু দয়া করে আমাদের এটা ফিরিয়ে দেবেন না। রনিও বলে উঠল, আমরা গত 2 রাত 1 মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই এর মুখটা ভেসে আসে, আর এটা নিজের জায়গায় স্থির থাকে না, ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। বৃদ্ধ আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলেন। তারপর মুখে কোনো বিস্ময়ের ছাপ না নিয়েই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তো আপনাদের আগেই সাবধান করেছিলাম স্যার, এই পুতুলের মায়া বড়ই অদ্ভুত। একবার যে এর দিকে তাকায়, তার জীবন থেকে শান্তি চলে যায়। আমি প্রায় কাঁদো কাঁদো হয়ে বললাম, এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আমরা
কি করব এখন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। দোকানের ভেতরটা নিস্তব্ধ, শুধু পুরনো একটা দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। সেই শব্দটাও যেন আমাদের বুকের ধুকপুকানির সাথে পাল্লা দিচ্ছিল। অবশেষে তিনি মুখ খুললেন। উপায় একটা আছে, কিন্তু সেটা বেশ কঠিন আর ঝুঁকিপূর্ণ। কি উপায় আপনি বলুন, আমরা যে কোনো ঝুঁকি নিতে রাজি আছি। এই পুতুলটা যার, এটা তাকে ফেরত দিতে হবে, তাহলেই মুক্তি পেতে পারেন। যার মানে এর মালিককে? বৃদ্ধ এবার যে গল্পটা শোনালেন তা শুনে আমাদের দুজনেরই রক্ত হিম হয়ে গেল। আজ থেকে প্রায় ৬০-৭০ বছর আগের কথা। এই অঞ্চলের এক প্রতাপশালী জমিদার ছিলেন। নাম তার রামরতন চৌধুরী। তার একমাত্র মেয়ে ছিল মৃণালিনী। জমিদার তার মেয়েকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। মেয়ের কোনো শখই তিনি অপূর্ণ রাখতেন না। মৃণালিনীর পুতুল খেলার শখ ছিল। জমিদার কলকাতা থেকে কারিগর আনিয়ে তার মেয়ের মুখের আদলে এই কাঠের পুতুলটি তৈরি করিয়েছিলেন। পুতুলটার পরনে যে লাল ফ্রকটা দেখছেন, ওটাও ওই মৃণালিনীর নিজের একটা প্রিয় ফ্রকের আদলে বানানো। ঘটনাটা শুনতে শুনতে আমি পুতুলের দিকে তাকালাম। বৃদ্ধ বলতে থাকলেন, মৃণালিনী তার এই পুতুলটাকে খুব ভালোবাসত। সে সারাদিন এই পুতুলটা নিয়েই থাকত। তার খাওয়া, ঘুম, খেলা সবকিছুই ছিল এই পুতুলটাকে ঘিরে। কিন্তু হঠাৎ করে একদিন এক অজানা রোগে মৃণালিনী মারা যায়। তার বয়স তখন ছিল মাত্র ৭ বছর। মেয়ের মৃত্যুতে জমিদার একেবারে পাথর হয়ে যান। মৃণালিনীর মৃতদেহ তিনি সৎকার করেননি। তিনি তার মেয়ের শোকে পাগল প্রায় হয়ে যান এবং তার সাথে প্রিয় পুতুলটাকেও বাড়ির ভেতরের একটা গোপন কুঠুরিতে রেখে দরজা বন্ধ করে দেন। তিনি বিশ্বাস করতেন তার মেয়ে একদিন ফিরে আসবে। ঘটনাটা এই পর্যন্ত শুনেই আমাদের গা ছমছম করে উঠল। বৃদ্ধ বলতে শুরু করলেন, এরপর জমিদার বংশে একের পর এক অমঙ্গল নেমে আসে। জমিদারের নিজে কিছুদিন পরেই শোকে আর অনুশোচনায় মারা যান। তার বংশের আর কেউ সেই বাড়িতে টেকেনি। ধীরে ধীরে সেই বিশাল জমিদার বাড়ি পরিত্যক্ত হয়ে যায়। লোকে বলতো ওই বাড়িতে মৃণালিনীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। কেউ ওই বাড়ির ত্রিসীমানায় যেত না। প্রায় বছর ২০ পর আমার বাবা, যিনি নিজেও পুরনো জিনিসপত্র সংগ্রহ করতেন, কোনোভাবে এই বাড়ির গোপন কুঠুরির সন্ধান পান। তিনি সেখান থেকে এই পুতুলটা উদ্ধার করে আনেন। কিন্তু পুতুলটা আনার পর থেকেই আমাদের পরিবারে অশান্তি শুরু হয়ে যায়। আমার মা অসুস্থ হয়ে পড়েন, ব্যবসায় লোকসান হয়। বাবা বুঝতে পারেন এই পুতুলের সাথেই কোনো অশুভ শক্তি জড়িয়ে আছে। তিনি অনেক চেষ্টা করেও পুতুলটা থেকে মুক্তি পাননি। শেষে তিনি এখানে এই দোকানে এটাকে রেখে দেন, এই আশায় যে হয়তো এর আসল মালিক কোনোদিন সেটাকে নিয়ে যাবে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন আমাদের কি করতে হবে? ওই জমিদার বাড়িতে গিয়ে পুতুলটা রেখে আসতে হবে? হ্যাঁ, ওই বাড়ির ভেতরে যেখান থেকে এটাকে আনা হয়েছিল ঠিক সেখানেই এটাকে রেখে আসতে হবে। তবে কাজটা সহজ নয়। ওই বাড়ি এখন ধ্বংসস্তূপ, আর লোকে বলে সূর্যাস্তের পর ওই বাড়িতে অশরীরীর কার্যকলাপ শুরু হয়ে যায়। দিনের বেলাতেও কেউ ভয়ে সেখানে যায় না। আমাদের দুজনের মুখেই ভয়ের ছায়া নেমে এলো। একটা পরিত্যক্ত ভুতুরে বাড়িতে রাতের বেলা ঢোকার কথা ভাবতেই আমার শরীর ঠান্ডা হয়ে আসছিল। রনি আমার দিকে তাকিয়ে বলল, হয়ন, এটা আমাদের করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আমরা এক রাত ওই পুতুলটার সাথে কাটাতে চাই না। আমি ওর কথায় সায় দিলাম। ভয় পেলেও আমি জানতাম রনি ঠিকই বলছে। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে ঝুঁকিটা আমাদের নিতেই হবে। আমরা বৃদ্ধের কাছ থেকে জমিদার বাড়ির ঠিকানাটা জেনে নিলাম। জায়গাটা এখান থেকে বেশি দূরে নয়, প্রায় ঘণ্টাখানেকের পথ। বৃদ্ধ আমাদের বারবার সাবধান করে দিলেন যেন আমরা সূর্যাস্তের আগেই কাজ শেষ করে ফিরে আসি, আর কোনো অবস্থাতেই যেন বাড়ির ভেতর থেকে কোনো জিনিস সঙ্গে না নিয়ে আসি। আমরা পুতুলটা নিয়ে আবার গাড়িতে উঠলাম। এবার আমাদের গন্তব্য সেই অভিশপ্ত রামরতন চৌধুরীর জমিদার বাড়ি।
গাড়ির ভেতরটা কেমন যেন আরো ঠান্ডা, আরো ভয়ের মনে হচ্ছিল। পেছনের সিটে রাখা ব্যাগটার দিকে তাকাতে আর সাহস হচ্ছিল না আমাদের। আমার মনে হচ্ছিল মৃণালিনী যেন আমাদের সব পরিকল্পনা শুনে ফেলছে এবং সে তার পুরনো বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তার এই ফিরে যাওয়াটা যে আমাদের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা আমরা তখনও কল্পনা করতে পারিনি। গ্রামের কাঁচা রাস্তা ধরে গাড়িটা যখন জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন বিকেল প্রায় 4টা। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। বিশাল একটা ভাঙাচোরা গেট, তার দুই পাশে দুটো সিংহ মূর্তি, যার একটা মাথা ভাঙা। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে গা ছমছমে অনুভূতি হলো। চারিদিকে বড় বড় গাছপালা আর আগাছার জঙ্গল, তার মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক ধ্বংসস্তূপ, যা এক সময় ছিল প্রতাপশালী এক জমিদার বাড়ি। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, ইট বেরিয়ে গেছে, দরজা জানালাগুলো ভাঙা, যেন বাড়ির কঙ্কালটা দাঁড়িয়ে আছে। আমরা গাড়ি থেকে নামলাম। রনি আমার হাতটা শক্ত করে ধরল। ওর হাতটা ঠান্ডা বরফের মতো। আমি ওর দিকে তাকিয়ে সাহস দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার নিজের গলাই শুকিয়ে আসছিল। আমি কাপড়ের ব্যাগটা হাতে নিলাম। পুতুলটা আগের চেয়েও ভারী মনে হচ্ছিল। আমরা সাবধানে বাড়ির মূল ফটকের দিকে এগোলাম। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। কোনো পাখির ডাক নেই, কোনো শব্দ নেই, শুধু আমাদের পায়ের নিচে শুকনো পাতার মরমর শব্দটা সেই নিস্তব্ধতাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথেই একটা ঠান্ডা বাতাস আমাদের শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। ভেতরটা বাইরের চেয়েও অন্ধকার। ছাদ থেকে মাকড়সার জাল মেঝেতে জমে আছে পুরো ধুলোর আস্তরণ। আমরা টর্চের আলো ফেলে এগোতে লাগলাম। আমাদের লক্ষ্য সেই গোপন কুঠুরিটা খুঁজে বের করা। বৃদ্ধের বর্ণনা অনুযায়ী কুঠুরিটা থাকার কথা বাড়ির একেবারে শেষ প্রান্তে, একটা পুরনো পুজোর ঘরের পাশে। আমরা ভাঙা করিডোর, ধসে পড়া সিঁড়ি আর অন্ধকার পেরিয়ে এগিয়ে চললাম। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল কেউ যেন আমাদের অনুসরণ করছে। দেয়ালের অন্ধকার কোণাগুলো থেকে কারা যেন আমাদের দেখছে। মাঝে মাঝে মনে হচ্ছিল কোনো বাচ্চার ফিসফিসানির শব্দ বা হালকা হাসির আওয়াজ আসছে কানে, কিন্তু পেছনে ফিরতেই কিছু দেখতে পাচ্ছিলাম না। অবশেষে পূজার ঘরটার সামনে এসে পৌঁছালাম। তার পাশে একটা ছোট, প্রায় অদৃশ্য হয়ে যাওয়া দরজা। দরজায় কোনো তালা নেই, কিন্তু বহু বছর বন্ধ থাকায় এটা একেবারে আটকে গেছে। আমরা দুজন সর্বশক্তি দিয়ে দরজাটাতে ধাক্কা দিলাম। একটা বিকট ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজাটা সামান্য ফাঁক হলো। সেই ফাঁক দিয়ে একটা ভ্যাপসা পচা গন্ধ বেরিয়ে এলো, যা আমাদের নাকে ধাক্কা মারল। আমরা আরো জোরে ধাক্কা দিতেই দরজাটা পুরোপুরি খুলে গেল। টর্চের আলো ফেলতেই আমরা ভেতরের দৃশ্যটা দেখলাম। এটা একটা ছোট ঘর। ঘরের এক কোণায় একটা পুরনো কাঠের সিন্দুক, আর তার পাশে একটা ছোট খাট। খাটের ওপর একটা জীর্ণ বিছানা পাতা, আর ঘরের ঠিক মাঝখানে মেঝেতে চক দিয়ে একটা বৃত্ত আঁকা। বৃত্ত বলেছিলেন এই কুঠুরিতে মৃণালিনীকে তার পুতুল সহ রাখা হয়েছিল। আমাদের কাজ হলো পুতুলটাকে এই ঘরের ভেতরে রেখে আসা। আমি কাঁপা কাঁপা হাতে ব্যাগ থেকে পুতুলটা বের করলাম। টর্চের আলোয় ওর চোখ দুটো দপ করে জ্বলে উঠল। আমার মনে হলো ও যেন হাসছে। আমি সাবধানে এগিয়ে পুতুলটাকে সেই চক দিয়ে আঁকা বৃত্তটার ঠিক মাঝখানে রেখে দিলাম। কাজটা শেষ হতে আমার মনে হলো আমার বুকের ওপর থেকে বিশাল একটা পাথর নেমে গেল। আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বেরিয়ে আসার জন্য ঘুরলাম। ঠিক তখনই একটা বিকট শব্দে কুঠুরির দরজাটা বন্ধ হয়ে গেল। আমরা দুজনেই চমকে উঠে দরজার দিকে দৌড়াতে গেলাম, কিন্তু দরজাটা খুলছে না। মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে ওটাকে আটকে দিয়েছে। আমরা পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলাম, চিৎকার করতে লাগলাম। কোনো লাভ হলো না। হঠাৎ করেই ঘরের ভেতরে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলো। আমাদের নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছে। টর্চের আলোটা দপ দপ করে কাঁপতে শুরু করেছে। আর ঠিক তখনই আমরা একটা কান্নার শব্দ শুনতে পেলাম। একটা ছোট্ট মেয়ের কান্না। শব্দটা আসছে ঘরের কোণায় রাখা কাঠের সিন্দুকটার ভেতর থেকে। আমরা ভয়ে একে অপরের দিকে তাকালাম। আমাদের দুজনেরই শরীর ভয়ে জমে গেছে। কান্নার শব্দটা ধীরে ধীরে অন্যরকম একটা হাসিতে পরিণত হলো। চক দিয়ে আঁকা বৃত্তের মাঝখানে মৃণালিনীর পুতুলটা ধীরে ধীরে নড়তে শুরু করেছে। ওর মাথাটা একপাশে কাঁধ হয়ে গেছে, মুখটা অস্পষ্ট হাসি মাখা। কুঠুরির ভেতরটায় বরফ শীতল হয়ে উঠেছে। দেয়াল বেয়ে ঠান্ডা স্রোত নামছে। আমাদের টর্চের আলোটা এখন পাগলের মতো কাঁপছে, একবার জ্বলছে একবার নিভছে। সেই কাঁপা কাঁপা আলো আধারির ঘরের মাঝখানে পুতুলটাকে দেখাচ্ছে আরো বেশি ভয়ঙ্কর। পুতুলটা শুধু নড়ছে না, ওটা ছোট্ট পা দুটো দিয়ে
দাঁড়ানোর চেষ্টা করছে। আমাদের হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠছে, মনে হচ্ছে কোনো অনভিজ্ঞ শিল্পী তার পুতুল নাচের সুতো দিয়ে টানছে পুতুলটাকে। দরজা ভাঙতে হবে, আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার গলা দিয়ে ফ্যাঁস ফ্যাঁসে আওয়াজ ছাড়া আর কিছু বেরোল না। হঠাৎ করেই একটা হাসির শব্দ শুনলাম। আমি সমস্ত শক্তি দিয়ে দরজায় লাথি মারছি। ওই সিন্দুকটার ভেতরে কিছু একটা আছে, রনি বলল আমাকে। আমার সব মনোযোগ তখন দরজার দিক থেকে সরে সিন্দুকের ওপর গিয়ে পড়ল। না না, কাছে আসিস না, রনি নিষেধ করলো। আমি পিছিয়ে আসছি, আমার হাতের টর্চটা কাঁপছে, ফলে আলোটাও পুতুলের ওপর নাচছে। একবার ওর হাসি মুখ আলোকিত হচ্ছে, পরক্ষণেই অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বৃদ্ধ লোকটা বলেছিল পুতুলটাকে যেখান থেকে আনা হয়েছে সেখানে রেখে আসতে। আমরা তো ওকে শুধু ঘরের মেঝেতে রেখেছি, কিন্তু বাবা তো ওটাকে পেয়েছিল ওই সিন্দুকের ভেতর থেকে। রনি, সিন্দুকটা, পুতুলটাকে ওখানে রাখতে হবে। আমার কথা শুনে রনি যেন সম্বিত ফিরে পায়। সে একবার আমার দিকে আর একবার পুতুলটার দিকে তাকায়। কিন্তু ওটার ভেতরে তো আমাদের আর কোনো উপায় নেই, ওটাই আমাদের মুক্তির পথ। পুতুলটা এখন আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে। ওর ছেঁচড়ানো পায়ের শব্দ আমার কানের পর্দায় আঘাত করছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে রনিকে ঠেলে সিন্দুকটার দিকে এগিয়ে গেলাম। সিন্দুকটার ডালা বন্ধ, কিন্তু তাতে কোনো তালা লাগানো নেই। একটা পুরনো দিনের খিল আছে মাত্র। আমি খিলটা খোলার জন্য হাত বাড়াতেই সিন্দুকের ভেতর থেকে যেন একটা হাসির শব্দ পেলাম। একটা ঠান্ডা স্রোত আমাকে অবশ করে ফেলল। আমি আর রনি কাঁপা কাঁপা হাতে সিন্দুকটা খুললাম। একটা পচা গন্ধ আমাদের নাকে এসে লাগলো। ভেতরে কিছু পুরনো পোকায় খাওয়া কাপড় চোপড় আর একটা ছোট্ট বালিশ ছাড়া কিছু নেই। তাড়াতাড়ি কর অয়ন, ওটা একদম কাছে চলে এসেছে। পুতুলটা এগিয়ে আসছিল। ঘুরে তাকিয়ে দেখি মৃণালিনী পুতুলটা আমার পায়ের কাছে ততক্ষণে। ওর ছোট্ট মাথাটা যেন উঁচু করে রেখেছে। আমি এক ঝটকায় নিচু হয়ে পুতুলটাকে খপ করে ধরে ফেললাম। পুতুলটাকে স্পর্শ করতে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। রনি, ধর আমাকে, আমি চিৎকার দিলাম। রনি ছুটে এসে সিন্দুকটা টেনে দিল। আমি সর্বশক্তি দিয়ে পুতুলটাকে সিন্দুকের ভেতরে ছুঁড়ে ফেললাম। পুতুলটা সিন্দুকের ভেতরে পড়তেই আবারও উঠে বসার চেষ্টা করছে। ডালাটা বন্ধ কর, আমি চিৎকার করলাম। আমরা দুজন মিলে সিন্দুকের ডালাটা সজোরে বন্ধ করে দিলাম। ডালা বন্ধ হওয়ার সাথে সাথেই সিন্দুকের ভেতর থেকে যেন একটা তীক্ষ্ণ চিৎকার শুনতে পেলাম। মনে হচ্ছে ভেতরে কোনো বন্য পশু আটকা পড়েছে। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ভালো লেগেছে, তবে একটা প্রশ্ন আছে আমার। আপনি ঘটনার শুরুতেই বলেছেন যে এই পুতুলটি ওই দোকান থেকে আরও কিছু মানুষের আগে কেনে এবং তারা কেউই ঘুমোতে পারেনি। তারা নিশ্চয়ই এই পুতুলটিকে আবার সেই দোকানেই দিয়ে গিয়েছিল। পুতুলটি যেহেতু অভিশপ্ত একটি পুতুল এবং এই পুতুলটি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় পুতুলটিকে আগের জায়গায় রেখে আসা। যখন তিনি এই ঘটনাটি শেয়ার করেছেন তখন তিনি বলেছেন যে বেশ কয়েকজন মানুষের কাছে তিনি এই পুতুলটি এর আগেও বিক্রি করেছেন। বিক্রি করার পরে তাদের কি সমস্যার সমাধান হয়েছিল? কেন যারা আপনাদের ঘটনাটি শুনিয়েছেন তাদেরকে বলল সেই পুতুলটি রেখে আসতে? তারা কখনো কেন চেষ্টা করেননি? প্রশ্নগুলোর উত্তর পেলে আরও সহজ হবে আমার কাছে এই ঘটনাটি বোঝার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে যে
যে ঘটনাটি শোনাবো সেই ঘটনাটি জুনায়েদ রহমান নামে একজন ভদ্রলোকের, এবং এই ঘটনাটি সংগ্রহ করেছেন সাবিত আলম। আপনাকে অনেক ধন্যবাদ সাবিত আলম এই ঘটনাটি সংগ্রহ করার জন্য। জুনায়েদ রহমান যেভাবে কথা বলেছেন বা যেভাবে ঘটনাটি বলেছেন সেভাবে এই ঘটনাটি আপনাদের শোনানো হবে। আমি যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আজ খুব দুঃখ ভারাক্রান্ত মনে ঘটনাটি বলছি। আমি জুনায়েদ। এই ঘটনাটা যখন ঘটে তখন আমরা সপরিবারে ঢাকা থাকতাম। আমাদের পরিবারে উপার্জন করার মতো মানুষ ছিলেন মাত্র একজন, অথচ আমরা সদস্য ছিলাম 6 জন। বাবার অতি সাধারণ মুদি দোকান ছিল। এইটুকু শুনেই আপনারা নিশ্চয়ই আমাদের তৎকালীন পারিবারিক অবস্থা বেশ ভালোভাবে আঁচ করতে পারছেন। আমরা 2 ভাই আর 2 বোন। নিজেদের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিজেরাই নিয়েছিলাম। যখন থেকে আমাদের ভালো মন্দ বোঝার মতো বয়স হলো তখন থেকেই আমরা টিউশনি করানো শুরু করলাম। শুধু এইটুকুই নয়, আমাদের পড়াশোনার খরচ এবং নিজেদের ব্যক্তিগত খরচও আমরা নিজেরাই বহন করতাম। আমাদের মায়ের বাড়তি আয়ের উৎস ছিল কাপড় সেলাইয়ের কাজ। এভাবেই আমরা আমাদের সীমিত আয় দিয়ে বেশ ভালোভাবেই একটা সম্মানজনক জীবনযাপন করছিলাম। আমাদের চারপাশের মানুষের অবস্থাও আমাদের থেকে খুব একটা ভিন্ন ছিল না। আমরা 2 ভাই এসএসসি পাশ করার পরপরই বাড়ির সম্পূর্ণ দায়িত্ব নিতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বাবা মা সবসময় পড়াশোনা শেষ করার উপর জোর দিতেন। তাদের একটাই কথা ছিল, একবার ইউনিভার্সিটিটা শেষ করে নাও, তারপর তোমাদের যা খুশি করবে। অবশেষে আমাদের ইউনিভার্সিটি জীবন শেষ হলো। তারপর আমরা ভাইয়েরা মিলে বাবার দোকান চালানোর বিরাট দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলাম। ধীরে ধীরে সেই ছোট্ট দোকানটি থেকে আমরা উন্নতি করতে থাকলাম। আমরা আমাদের এলাকাতেই একটি বড় সুপার শপের মতো স্টোর খুলে ফেললাম, যার ফলে আমাদের আর্থিক অবস্থার বেশ উন্নতি হলো। এত কিছুর পরেও আমার মা কখনো তার সেলাইয়ের কাজ ছেড়ে দেননি, আর আমাদের বাবাও সবসময় আমাদের সঙ্গেই থাকতেন। তিনি আমাদের সব কাজে সাধ্যমতো সাহায্য করতেন। আমরা যে এলাকাতে থাকতাম সেখানকার গলিটা ছিল বেশ লম্বা। সেই গলির একদম শেষ মাথায় রাজিয়া খালা তার পরিবার নিয়ে থাকতেন। ওনার সাজ পোশাক সবার থেকে একেবারে আলাদা ছিল। তিনি অনেক লম্বা, মোটা এবং পুরনো ধাঁচের সাদা শাড়ি পরতেন, আর সাদা চুলগুলো সবসময় খোপা করে বেঁধে রাখতেন, আর চোখে থাকতো একটা মোটা ফ্রেমের চশমা। তিনি যখন হাসতেন মনে হতো যেন ঝড় বয়ে যাচ্ছে, আর দাঁত বের করে হাসার ক্ষেত্রে রাজিয়া খালার কোনো তুলনাই ছিল না। রাজিয়া খালার সঙ্গে এলাকার কারোরই তেমন ভালো সম্পর্ক ছিল না। বলতে গেলে পুরো মহল্লার সঙ্গেই তার পরিবারের বেশ ঝগড়াঝাটি লেগে থাকতো। একটা সময় এমন ছিল যখন শুধু আমাদের বাড়িটাই তাদের বাজে আচরণের হাত থেকে বেঁচে গিয়েছিল। এর একমাত্র কারণ হলো আমার মা কখনোই তাদের কোনো কথার বাইরে যেতেন না। ওনার 5 জন মেয়ে ছিল এবং তারা প্রায় সময়ই বিভিন্ন কারণে আমাদের বাড়িতে আসতো, যেমন কাপড় সেলাই করাতে, ওড়নার পাড় লাগাতে অথবা লেস লাগাতে। আমার মা তাদের সব আচরণ সহ্য করতেন, কারণ এটা তার কাজেরই একটি অংশ। প্রায় সব সময়ই তারা আমার মাকে বলতো, তোমার তো অনেক সাহস দেখছি, একদিনে 2-3টা পোশাক সেলাই করে ফেলো, আমার তো কোমরে এত জোর নেই। আমার মায়ের পর্যবেক্ষণ ক্ষমতা ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তাদের কথা শুনে এমন মনে হতো যেন তারা স্পষ্টভাবে বলতে চাইছে, আগামীকাল থেকে আর কোনো কাপড়ের লেস লাগানোর জন্য দেব না। সরাসরি সেলাইয়ের কাজ বন্ধ করার ব্যাপারটা বলতো না, কিন্তু আমার মায়ের মেজাজ সবসময় তাদের কথায় বিগড়ে যেত। রাজিয়া খালার অভ্যেস ছিল কথাগুলোকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে পেঁচিয়ে বলা। প্রায় সময়ই তিনি এমনভাবে প্রশ্ন করতেন যে আমার মাও অবাক হয়ে যেতেন, কি উত্তর দেবেন বুঝে উঠতে পারতেন না। কিন্তু আমাদের মা সেই অদ্ভুত মেজাজের কাছে আটকে গিয়ে কখনো মুখ খুলতে পারতেন না। আমাদের পরিস্থিতি যখন একটু ভালো হলো, আমার অল্প কিছু ব্যাংক ব্যালেন্স হলো, তারপর আমরা সবাই মিলে ভাবলাম এই পুরনো বাড়িটা ভেঙে নতুন করে তৈরি করি। আমরা সব সময় নিজেদের প্রয়োজনকে এড়িয়েই জীবনযাপন করেছি। অবশেষে নতুন বাড়ির নির্মাণ কাজ শুরু হলো এবং সেই 2 ঘরের ছোট্ট বাড়িটি একটি সুন্দর দোতলা বাড়িতে রূপান্তরিত হলো। বাড়িটি তৈরি করার পর সেটি মহল্লার মধ্যে একটা ভিন্ন মাত্রা যোগ করলো। আমাদের বাড়িটা দেখতে একদমই অন্যরকম লাগতো। আমার খুব কাছের এক বন্ধু বাড়িতে শুভেচ্ছা জানাতে এসে আমাকে একটি ফুটফুটে সাদা বেড়ালের বাচ্চা উপহার দিল, যা আমার ভীষণ পছন্দ হলো। আমরা ভালোবেসে তার নাম দিলাম মিলি।
মিলি খুব অল্প সময়ের মধ্যেই আমাদের পরিবারের সবার সঙ্গে দারুণভাবে মিশে গেল। আমাদের মা নতুন বাড়ি বানানোর সময় অত্যন্ত খুশি ছিলেন। তিনি সারা জীবন কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে জীবন কাটিয়েছেন। সন্তানটা বড় হওয়ার পর এই আনন্দের দিনগুলো আমার মায়ের জীবনে এসেছিল। প্রতিবেশীরা প্রায় সবাই আমাদের নতুন বাড়ি দেখতে আসতো। কেউ কেউ দেখে খুশি হতো, আবার কারো কারো মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যেত তাদের মনের অবস্থা কেমন। কিন্তু রাজিয়া খালা ও তার মেয়েদের আচরণ ছিল বেশ রহস্যময় এবং আলাদা। যখন তারা প্রথমবার আমাদের নতুন বাড়িতে পা রাখল, আমার মনে হলো যেন ভয়ে তাদের ওপর সাপ ভর করেছে। অদ্ভুত একটা থমথমে অবস্থা। তাদের মুখ থেকে প্রশংসার একটি শব্দও বের হলো না। তারা ওপরে নিচে পুরো বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তাদের নজর বাড়ির চারদিকে ঘুরছিল ঠিকই, কিন্তু তাদের দেখে মনে হচ্ছিল যেন আমাদের এই সুখ শান্তি তাদের ভেতরটাকে ভীষণভাবে অশান্ত করে তুলেছে। আমার মায়ের মুখে যে অনাবিল আনন্দের ছাপ ছিল, সেটা দেখে তাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। বাড়ি তৈরি হওয়ার খুব বেশি দিন হয়নি, এর মধ্যেই আমার মায়ের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করলো। আগে যিনি সেলাইয়ের কাজ করতে গিয়ে কখনো ক্লান্ত হতেন না, এখন তিনি সামান্য কাজ করলেই ক্লান্তির অভিযোগ করেন। আমরা আমার মাকে বারবার বলতাম, আপনি এখন সেলাইয়ের কাজে হাত দেবেন না, কিন্তু তিনি একদমই বসে থাকতে পছন্দ করতেন না। দিনটা ছিল ঈদের দিন, ভর দুপুর। আমরা সবাই মিলে ডাইনিং রুমে বসে খাবার খাচ্ছিলাম। আমার মা ঠিক আমার সামনেই বসেছিলেন। খাবার খেতে খেতে হঠাৎ আমার মায়ের চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে লাগলো এবং তিনি একদিকে সম্পূর্ণ ঢলে পড়লেন। আমরা কিছুই বুঝতে পারলাম না। তৎক্ষণাৎ আমার মায়ের মুখে পানি ছিটালাম, ওনার হাত পা মালিশ করতে লাগলাম। তারপর বেশ কিছুক্ষণ পর তিনি স্বাভাবিক হলেন। জ্ঞান ফেরার পর মা খুব দুর্বল অনুভব করছিলেন। মিলি, যে কিনা আমার মায়ের খুব কাছের ছিল, সে মায়ের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বুঝে ফেলল আর বারবার মায়ের কাছে ছুটে যাচ্ছিল। সে মায়ের কোলে মাথা রেখে এমনভাবে বসেছিল, আমরা তখন তার কাণ্ড দেখে মুগ্ধ হয়েছিলাম। ভাবছিলাম, দেখো, একটা অবুঝ প্রাণী হয়েও সে তার মালিককে কতটা ভালোবাসে। আর আমার মাও তাকে দেখে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছিলেন। এটা প্রথমবার ছিল যখন আমার মা এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলেন, কিন্তু এরপর থেকে একটা নিয়মিত ব্যাপারে পরিণত হলো এটি। মা কখনো বাথরুমে যেতে গিয়ে পড়ে যেতেন, আবার কখনো সেলাই করতে করতে অজ্ঞান হয়ে যেতেন। আমরা অনেক বড় ডাক্তার দেখিয়েছিলাম, সব ধরনের মাল্টিভিটামিন দিয়েছিলাম, তবুও এই ঘটনা ঘটতেই লাগলো। একদিন আমি বাসায় ছিলাম, রাজিয়া খালা আমাদের বাড়িতে এলেন। তিনি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই মায়ের কাছে বসে থাকা মিলি কেমন যেন অদ্ভুত আচরণ শুরু করলো। জানি না ওর রাজিয়া খালাকে দেখলেই কি হতো। ও রাজিয়া খালার দিকে তাকিয়ে গর্জন করতে শুরু করলো আর দুই পায়ে দাঁড়িয়ে এমনভাবে তার দিকে থাবা দেখাচ্ছিল যেন এখনই অ্যাটাক করবে। এর আগে মিলি কখনো এমন আচরণ করেনি। রাজিয়া খালা আমার মাকে উদ্দেশ্য করে বললেন, এমন বন্য বিড়াল তুমি বাড়িতে পুষে রেখেছ, এটাকে এখনই বাড়ি থেকে বের করে দাও। আমার মা মিলিকে চুপ করানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু জানি না কেন সেদিন কি হয়েছিল, সে অনবরত রাজিয়া খালার দিকে ওই রকম আচরণই করছিল। আমি জানালার পাশ থেকে সম্পূর্ণ ব্যাপারটা দেখছিলাম। রাজিয়া খালা তার বাড়ি থেকে কিছু একটা বানিয়ে এনেছিলেন। তিনি সেটা রান্নাঘরে রেখে কিছুক্ষণ বসেছিলেন, কিন্তু যখন দেখলেন পরিস্থিতি বেশ উত্তপ্ত, তখন তিনি চলে যেতে বাধ্য হলেন। যাওয়ার সময় তিনি আমার মায়ের নাম ধরে বললেন, তোমার জন্য একটা মিষ্টি এনেছি, খেয়ে দেখো, কিন্তু জানিও কেমন হয়েছে। কিছুক্ষণ পর আমার ছোট বোন খাবার পরিবেশন করলো, আর রাজিয়া খালার আনা সেই সাদা মিষ্টি, যার উপর সুন্দর করে এলাচ সাজানো ছিল, সেটাও খাবার টেবিলে রাখা হলো। বাড়ির সব মানুষ একসঙ্গে খাবার খেতে বসলেন। মিলি তখন একদম আমার মায়ের পায়ের কাছে ঘেঁষে বসেছিল আর এতটাই অস্থির আচরণ করছিল যে তার মনের অবস্থা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল সে এমন কিছু বলতে চাইছে যা আমরা বুঝতে পারছি না। আমার মায়ের শরীরটা এমনিতেই ভালো যাচ্ছিল না, তার উপর খাওয়ার পরিমাণটাও ছিল খুব কম। তিনি অনেক কষ্টে রাতের খাবার শেষ করলেন। তারপর তিনি রাজিয়া খালার আনা সেই মিষ্টির দিকে হাত বাড়ালেন। তিনি মিষ্টির বাটিটা হাতে তুলতেই মিলি হঠাৎ এক লাফ দিয়ে তার ফুল এনার্জি দিয়ে বাটিতে আঘাত করল। বাটিটা উড়ে গিয়ে সামনের দেয়ালে সজোরে আছড়ে পড়ল। ঘটনাটা এত অপ্রত্যাশিতভাবে ঘটল যে কেউ বুঝে উঠতেই পারল না আসলে মিলি কি করেছে। মিষ্টিগুলো ডাইনিংয়ের মেঝেতে ছড়াছড়ি খাচ্ছে।
বাটিটা প্লাস্টিকের ছিল, তাই ভেঙে না গিয়ে অনেক দূর পর্যন্ত ছিটকে গেছে। আমরা সবাই অবাক হয়ে মিলির দিকে তাকিয়েছিলাম, কারণ এমন আচরণ তার স্বভাবের অংশ ছিল না। আমরা কিছুটা পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। তখন আমার মা বললেন, আজ রাজিয়ার সামনেও মিলি এভাবেই গর্জন করছিল, জানি না ওর কি হয়েছে। আমি মিলিকে কোলে নিতে চাইলাম, কিন্তু ও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছিল না। যতক্ষণ না আমার বোন মেঝেটা ভালোভাবে পরিষ্কার করলো, মিলি সেখানেই ঠাঁয়ে দাঁড়িয়ে রইল। বোনকে মেঝে পরিষ্কার করতে দেখে মিলিও তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়েছিল। তারপর যখন তার মন শান্ত হলো, তখন সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। মিলি এক অবলা প্রাণী, তাই তার এই পরিবর্তিত আচরণ আমরা ঠিক বুঝতে পারলাম না। আমরা একেবারেই হতভম্ব হয়ে নিজের ঘরে ঢুকে পড়েছিলাম। যাই হোক, ওই দিন রাত প্রায় 11টা বাজে। রাজিয়া খালা আবার আমাদের বাড়িতে ফিরে এলেন। আমি আমার মাকে চুপি চুপি বললাম, আপনি বলবেন না যে মিলি মিষ্টি ফেলে দিয়েছে, বলবেন যে আপনি খেয়ে ফেলেছেন। এমনিতেই সে সকাল থেকে মিলির সঙ্গে ঝগড়া করছে। রাজিয়া খালা এসেই সঙ্গে সঙ্গে আমার মায়ের দিকে গম্ভীর চোখে তাকালেন। তারপর কৌতূহলী দৃষ্টিতে বললেন, মিষ্টিটা কেমন লাগলো? আমার মা বললেন, হ্যাঁ, খুব ভালো হয়েছে, ধন্যবাদ। কেন যে এত কষ্ট করেন? আরে কষ্টের কি আছে, তুমি খেয়েছো তো? হ্যাঁ, খেয়েছি তো। আপনি চা খাবেন? তিনি সরাসরি উত্তর দিতে চাননি। মিলি তখন আমার ঘরে ছিল, আর আমার ঘরের জানালাটা বারান্দার দিকে খোলা। রাজিয়া খালার পরিষ্কার কণ্ঠস্বর আমার ঘরেও শোনা যাচ্ছিল। তার কণ্ঠস্বরও ছিল বেশ পুরুষালী এবং গম্ভীর। তার আওয়াজ শুনেই মিলির কান দুটো খাড়া হয়ে উঠল। আমার ঘরের দরজা তখনও বন্ধ ছিল। আমি ঘরের ভেতর থেকেও মিলির সেই অস্বস্তিটা অনুভব করতে পারছিলাম। সে বারবার দরজার কাছে যাচ্ছিল আর লাফিয়ে লাফিয়ে দরজা খোলার চেষ্টা করছিল। আমি তাকে আর তার এই অবস্থাকে অবাক চোখে দেখছিলাম। আমি তাকে ভালোবেসে বললাম, বাইরে গিয়ে কি করবি? কিন্তু সে খুবই অধৈর্য হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত আমি দরজাটা খুললাম, আর হঠাৎ করেই দরজা খুলতেই ও দৌড়ে পালিয়ে মায়ের কাছে গিয়ে বসে পড়ল। হঠাৎ রাজিয়া খালা তাকে আবার সামনে দেখতে পেয়ে বলল, এটাকে বের করে দাও তো। তোমাদের ঘরে তো আজ পর্যন্ত কোনো প্রাণী ছিল না, হঠাৎ করে চাটাটাকে হাতে আসতে কি হলো তোমাদের? হ্যাঁ, পাখির মতো চঞ্চল হয়ে উঠেছ। আমার মা বললেন, এটা তো বাচ্চাদের শখ। কিন্তু আমি তারপর লক্ষ্য করলাম মিলি ঠিক আগের মতোই আচরণ করছে, আর রাজিয়া খালার দিকে বারবার তাকিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে। আমি এই সব পরিস্থিতি নিজের চোখেই দেখছিলাম। যখন আমি ওকে ধরার চেষ্টা করলাম, সে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমার মায়ের কাছে গিয়ে বসে পড়ল, আর সেই একই আক্রমণাত্মক ভঙ্গিতে রাজিয়া খালার দিকে তাকিয়ে রইল। মিলির এমন রূপ দেখে রাজিয়া খালা কিছুটা ভয় পেয়ে দ্রুত উঠে চলে গেলেন। মিলি তাদের চলে যাওয়ার পর আবারও শান্ত হয়ে গেল। আমরা এই বিষয়টায় বেশ মজাও পাচ্ছিলাম আর বলা বলি করছিলাম, দেখো, মিলিও রাজিয়া খালাকে সহ্য করতে পারে না। আমার মা বললেন, মিলির সাহসকে সালাম জানাতেই হয়। কিন্তু এর পর থেকে আমি লক্ষ্য করলাম মিলি আমাদের মধ্যে সবচেয়ে বেশি সময় আমার মায়ের কাছেই থাকতো, সব সময় তার আশেপাশেই থাকতো। এমনকি সে ঘুমিয়ে থাকলেও মায়ের সঙ্গেই বসে থাকতো। আম্মুর শরীরের অবস্থা তখন একেবারেই ভালো ছিল না বিধায় উনি সেলাইয়ের কাজও পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন। এক রাতে আমি ছাদে পায়চারি করছিলাম, তখন আমার মনে হলো আমাদের ছাদের কোণে কিছু একটা পড়ে আছে, একটু দূরে দূরে। আমি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দেখলাম 3টা বেশ বড় বড় ইঁদুর মরে পড়ে আছে। আমার মনে হলো ওগুলো সাধারণ ইঁদুরের থেকেও আকারে বেশ বড়, আর 3টারই পেটের মাঝখান থেকে ফেটে গিয়েছিল এবং চারপাশে রক্তের ছড়াছড়ি। আমি একটু আশ্চর্য হলাম যে আমাদের বাড়িতে তো কোনো ইঁদুর ছিল না, আর যদি বাইরের কোনো জায়গা থেকে ইঁদুর এসেও পড়তো তাহলে 3টারই একসঙ্গে মৃত্যু হলো কিভাবে? এমন কাজ শিকারী বেড়ালই করতে পারে। আমি একটু অবাকও হলাম। মিলি একটা নির্দোষ বেড়াল, ক্যাট ফুড ছাড়া আর কোনো কিছুর প্রতি তার আগ্রহ নেই। শিকার সে তো দূরের কথা, এমনকি আমরা তাকে কাঁচা মাংস খাওয়ারও অভ্যেস করাইনি কখনো। এখন এই ব্যাপারটা আমাকে বেশ চিন্তিত করে তুলল। এই কথা আমি বাড়ির সবাইকে জানালাম এবং আমরা সবাই মিলে মিলিকে ভালো করে পরীক্ষা করতে লাগলাম। যদি কিছু হয়ে থাকে, যেমন রক্তের গন্ধ আসে বা মুখে লেগে থাকে, কিছুই পেলাম না আমরা। আর আমার মা বললেন, ও তো সারাদিন আমার সঙ্গেই ছিল, একবারও ছাদে যায়নি।
যাই হোক, ওই ঘটনার পর আমি লক্ষ্য করলাম মায়ের অসুস্থতা আরও বেড়ে গেছে। তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে একটু হাঁটলেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, যখন আমি ওই মরা ইঁদুরগুলো ফেলে দিচ্ছিলাম তখন মিলির মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি লক্ষ্য করছিলাম। এই সব কিছুই আমাকে গভীর চিন্তায় ফেলে দিল। ওই ঘটনার ঠিক পরের দিন সকালে মায়ের অবস্থা আবারও খারাপ হয়ে গেল। এদিকে রাজিয়া খালা বাড়িতে এসেছেন। এমন নয় যে তিনি কাপড় সেলাই করতে এসেছেন, বরং তিনি আমার মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এসেছেন। তোমার জন্য অনেক চিন্তা হয়, এই বলে নানান গল্পগুজব করতে করতে তিনি আমার মায়ের সঙ্গে আমার ছোট ভাইয়ের জন্য তার বড় মেয়ের বিয়ের প্রস্তাব নিয়েও অনেক কথা বললেন। আমার মা বললেন, আমাদের পরিবারে বংশের মধ্যেই বিয়ে হয়, বাইরে বিয়ে করার কোনো প্রথা নেই। কিন্তু তিনি বললেন, এখন তো সময় বদলে গেছে, এসব পুরনো প্রথা কেউ মানে? আমার মেয়েটাও পড়াশোনা করছে আর এই মহল্লাতেই থাকে, তাই আমিও চিন্তামুক্ত থাকতে পারবো আর তুমিও। তিনি এমনভাবে জোর করে বলছিলেন কথাগুলো, মা হ্যাঁ বলতে বাধ্য। আমার মা চিন্তিত হয়ে গেলেন, কারণ একে তো আমরা আগ্রহের কোনো ইঙ্গিত দেইনি, আরেকদিকে হঠাৎ করে তিনি সম্পর্কের কথা বলছেন। মা তখন বাবাকে ব্যাপারটা জানালেন। ওনার কথা শুনে আমরা দুই ভাই তো চমকে গেলাম, এ কি ধরনের কথা। বাবাও তখন স্পষ্টভাবে না করে দিলেন। তখন আমরা বুঝতে পারলাম ওরা উদ্দেশ্যহীনভাবে আমাদের বাড়িতে আনাগোনা করছে না। যেই সময় আমাদের বাড়িতে এই আলোচনা চলছিল ঠিক সেই সময় দরজায় বেল বেজে উঠল। দরজা খুলে দেখি রাজিয়া খালা স্বয়ং আমাদের বাড়িতে এসে হাজির। বাবা পুরোপুরি প্রস্তুত হয়ে বসেছিলেন, যদিও ওরা কিছু আবার বলে সঙ্গে সঙ্গেই তিনি ঝগড়া লাগিয়ে দেবেন। কিন্তু নিজের হাতে কিছু একটা বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন তিনি। মিলি তাকে দেখেই এমন ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করল, বিশ্বাসই করা যায় না। তিনি আমাদের বাড়িতে ঢুকতেই আমি একবার তার দিকে তাকালাম। পরক্ষণেই আমার চোখ মিলির দিকে গেল। মিলি যেন বলে উঠল, এবার আসো, তোমাকে দেখাচ্ছি। বাটিটা তখন তার হাতেই ছিল। মিলি হঠাৎ করে ওনার হাতে থাকা বাটির উপরে ঝাঁপিয়ে পড়ল। বাটিটা ওনার হাত থেকে ছিটকে গেল আর তিনি নিজেও ভীষণ আতঙ্কিত হয়ে গেলেন। মিলি তার হাতের কবজিতে কামড় বসিয়ে দিল দাঁত দিয়ে। আমরা সবাই সেখানে দাঁড়িয়েছিলাম, মিলিকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু মিলির অবস্থা তখন এমন ছিল যে তাকে সামলানো প্রায় অসম্ভব। তখন সত্যি সে একটা বন্য পশুর মতো আচরণ করছিল। মিলি খুবই হিংস্র আচরণ করছিল আর আমাদের হাতেও কিছু করার ছিল না। রাজিয়া খালা তখন চিৎকার করছিলেন আর মিলি সম্পর্কে যা যা বলছিলেন সেটা এখানে উল্লেখ করা শোভনীয় হবে না। অনেক কষ্টে আমরা দুই ভাই মিলে মিলিকে সামলাতে পেরেছিলাম এবং তাকে ধরে ঘরে নিয়ে গিয়েছিলাম। কিন্তু যাওয়ার সময়ও সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল এবং তার দৃষ্টি ছিল রাজিয়া খালার দিকে। রাজিয়া খালা মুখে যা আসছিল তাই বলছিলেন আর ওনার আনা মিষ্টি তখন মেঝেতে পড়ে গিয়েছিল। ওনার কোনো ভয় ছিল না যে মিলি তার উপরে আবার আক্রমণ করতে পারে, বরং উনি ওনার মিষ্টির জন্য আফসোস করছিলেন। আমাদের অবশ্য কোনো আফসোস ছিল না, কারণ ওনারা যে কতটা বাজে স্বাদের রান্না করত সেটা আমাদের বাড়ির সবাই জানে। মা ছাড়া ওদের খাবারে কেউ হাতও দিত না। আর রাজিয়া খালা চিৎকার করে বলছিলেন তিনি কত পরিশ্রম করে বিশেষ করে আমার মায়ের জন্য মিষ্টি বানিয়েছেন, আর আমার মায়ের ভাগ্যেই জুটল না। আমার মা অসহায়ের মতো তাকিয়েছিলেন। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বাটিটা তার হাত থেকে নিলাম আর বললাম, আপনি এতটা দুশ্চিন্তা করবেন না, আর আপনার কিছু রান্না করে আনার দরকার নেই। আমার কথা শুনে মায়ের মুখ তখন দেখার মতো হয়েছিল, ঠিক যেন আপনার কোনো খুব পরিশ্রমের পরিকল্পনায় কেউ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। তখন আমি তাকে চলে যেতে বলছিলাম, কিন্তু আমাদের সবার মায়ের প্রতি এত আদর যত্ন তার একদমই ভালো লাগছিল না। আমার ছোট ভাই তো মাকে স্পষ্ট করেই বলল যে এবার এলে ওনাকে সাফ মানা করে দেবেন, উনি যেন এই বাড়ির চৌকাঠও না পার হয়। আমিও দেখছিলাম আমরা যখন থেকে এই বাড়িতে নতুন করে কাজ শুরু করেছি তিনি বাড়াবাড়ি রকমের মেহমানদারি করছেন। বড় অদ্ভুত ধরনের মানুষ ছিলেন তারা। সেলাইয়ের কাজের সূত্রের সম্পর্কটা ঠিকঠাক ছিল, কিন্তু যেদিন থেকে আমরা নতুন বাড়ি বানিয়েছি ওনাদের মুখের ভাবটা পুরোপুরি বদলে গেছে, যা আমরা এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। এতটা বোকা তো আমরা না, বুঝতে পারি কোনটা তোষামোদ, কোনটা হিংসা, কোনটা ভালোবাসা। একমাত্র আমার মা মুরব্বী হিসেবে তাদের সম্মান দিয়ে কথা বলতেন। আর যেদিন থেকে এই নতুন বাড়ি হয়েছে আমার মায়ের অবস্থা এমন হয়েছে যে তিনি ঠিকমতো নতুন বাড়ির আনন্দটাও উপভোগ করতে পারেননি। সেই ঘটনার ঠিক পরের দিন সকালে আমি বাড়ি থেকে বেরোনোর জন্য
গেটের কাছে গেলাম আর দেখি গেটের ভেতরের দিকে বেশ খানিকটা মাংস পড়ে আছে, এমনভাবে যেন কেউ বাইরে থেকে গেটের ওপর দিয়ে ভেতরে ফেলেছে। আমি চমকে গেলাম এবং হঠাৎ করে আমার সবকিছু মনে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে সেই মাংসটা তুলে নিলাম। আমার বোন দেখেই বলল, এটা নিশ্চয়ই মিলিকে মারার জন্য কেউ দিয়েছে। আমি তার দিকে তাকালাম। মাংসটার রং ধীরে ধীরে নীলাভ হতে শুরু করেছে। আমি যা আন্দাজ করলাম আমার বোনও ঠিক তেমনটাই আঁচ করেছিল, মানে তখন শত্রুতা একটা নিরীহ পশুর সাথে। রাজিয়া খালার ওপর আমাদের রাগ তখন চরমে, আর এই কাজ অন্য কেউ যে করতেই পারে না তাও আমরা বুঝেছিলাম। আমরা তখনই সেই বিষাক্ত মাংসটা তুলে ফেলে দিলাম। তখন আমরা বুঝতে পারছিলাম না এদের হাত থেকে কিভাবে বাঁচব। সেদিন সন্ধ্যায় আবার রাজিয়া খালা আমাদের বাড়িতে এলেন। আমার বোন মাথায় ওড়না দিয়ে বাইরে বেরিয়ে বলল, খালা, আমরা তখন বাইরে যাচ্ছি, আপনি বরং পরে একটু আসুন। তিনি বললেন, তোমাদের বিড়ালের বাচ্চাটা এখন কেমন আছে? ওর রাগ কমেছে? আমার বোন তাকে কোনো মতে একটা দায় সারা জবাব দিল। এই ঘটনার পর আমরা পুরোপুরি নিশ্চিত হয়েছিলাম যে এই কাজ তারই। আমার মা সবসময় আমাদের থামিয়ে দিতেন, না হলে আমার মন চাইছিল সরাসরি তাদের সঙ্গে গিয়ে কথা বলি। আমি তখন দোকানে যাচ্ছিলাম, হঠাৎ আমার বোনের ফোন এলো। সে বলল, আপনি পড়ে গেছেন। আমি তৎক্ষণাৎ বাড়ির দিকে ছুটলাম। আমার মায়ের ওজনও বেশ বেড়ে গিয়েছিল, তাই তাকে ওঠানো খুব কষ্ট ছিল। আমরা বুঝলাম যে মার পা ভেঙে গিয়েছে। আমার বোন বললেন, ওনার মনে হয় কেউ পেছন থেকে মাকে ধাক্কা দিয়েছে। আমার মা খুবই ধর্মপ্রাণ এবং পরহেজগার মানুষ ছিলেন, যার দোয়ার জোরেই হয়তো আমরা সেই যাত্রায় বেঁচে গেলাম। আমার মায়ের ঘরেই আমরা ছিলাম, তখন হঠাৎ করে এমন আওয়াজ আসতে শুরু করলো যেন কোনো জিনিস কোথাও আটকে গেছে। আমি বাইরের লাউঞ্জে গিয়ে দেখলাম মিলি করিডোরের কাছে ছটফট করছে, আর ওর ওপর একটা রক্তমাখা কাপড় এসে পড়ে আছে, যার সাথে বাজেভাবে সে জড়িয়ে আছে। সেই রক্তটা ছিল একদম তাজা। আমাদের দুজনের ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওই কাপড়টা এতটাই বড় ছিল যে মিলি নিজে থেকে তা থেকে বের হতে পারছিল না। আমরা দুজন মিলে ওকে ধরে কাপড় থেকে উদ্ধার করলাম। ওই সময় ও ভীষণ ভয় পেয়েছিল। ওর ভেতরে আতঙ্ক কাজ করছিল আর বারবার নিজের মুখ ঢেকে রাখছিল, যেন কোনো আসন্ন বিপদ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। আমরা কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তখন আমার বাবা বললেন, দেখো, এখন এই কাপড়টা এভাবে ফেলে দিও না, আগে এটা কোনো আলেমকে দেখাও। আমরা তো বাড়িতে এভাবে সবকিছু ফেলে দিচ্ছি, কিন্তু জানি না এর পেছনে কোন উদ্দেশ্য লুকিয়ে আছে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই কাপড়টা একজন আলেমকে দেখিয়েছিলাম। তখন জানা গেল যে আমাদের মায়ের ওপরে কঠিন জাদু করা হয়েছে। আসলে মায়ের দোয়া আর তার নামাজের কারণেই তিনি বেঁচে গিয়েছিলেন। সেই আলেম সাহেব আরও বললেন, আপনাদের বেড়ালটা খুবই বিশ্বস্ত এবং এর খুব যত্ন নেবেন। এটা আপনাদের বাড়িতে আসা সমস্ত সমস্যাগুলো নিজের ওপর নেবে, কিন্তু আপনার মাকে কিছুই হতে দেবে না। পুরো বাড়িকেই আসলে জাদু দিয়ে বন্দি করা হয়েছে। তারপর থেকে রাজিয়া খালা আসতেন, আমরা বাইরে থেকে ওনাকে ফিরিয়ে দিতাম। এখন ওনার চেহারা দেখলে আমাদের ভয় হয়। আমার মায়ের অনেক যত্ন নিতাম আমরা। যিনি মাত্র 1 বছর আগেও বাড়ির সব কাজ সামলাতেন, নিজের হাতে পরিশ্রম করে হালাল উপার্জন করতেন, 1 বছরের ব্যবধানে হাঁটা চলাও তার জন্য কষ্টকর হয়ে গিয়েছিল। তিনি বারবার পড়ে যেতেন নানান জায়গায়, আর সবসময় বলতেন যে ওনার এমন মনে হয় কেউ যেন পেছন থেকে ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। মিলি তখনও মায়ের সঙ্গেই থাকতো। মিলি আমার মায়ের কাছে থাকতে খুব শান্তি পেত। আমার মায়ের জন্য প্রতিনিয়ত দোয়া করতাম আমরা, সদকা দিতাম। তবুও আমার মায়ের অবস্থা যেমন ছিল তেমনই রয়ে গেল। একই মহল্লায় একই জায়গায় বসবাস করি, যেখানেই যাই চোখের সামনে শত্রুই পড়ে, যে ভেতর থেকে গোপনে আঘাত করে চলেছে। তখন আর কি বা করার ছিল আমাদের একমাত্র চেষ্টা ছিল যত দ্রুত সম্ভব এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া। আমাদের মায়ের জীবন আমাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল, তাই আমরা ঠিক করেছিলাম এই বাড়ি দ্রুত ছেড়ে দেব। কারণ আমি নিজে আমার জীবনে এমন অনেক ঘটনা দেখেছি যেখানে মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না বলেই শত্রু সুযোগ নেয়। আমরা নতুন বাড়ি খুঁজলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা একটা বাড়িও পেয়ে গেলাম। সেই বাড়িটা আমরা ভাড়া নিয়ে নিলাম। যেদিন আমাদের বাড়ি পরিবর্তনের কথা, সেদিন সকাল থেকে মিলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির সবাই মিলির নাম ধরে চিৎকার করে ডাকছিল, কিন্তু মিলির কোনো সন্ধানই মিলল না। তারপর হঠাৎ আমার নজর মায়ের বিছানা নিচে গেল, আর দেখলাম মিলি সেখানেই মৃত অবস্থায় পড়ে আছে। আমরা সবাই সেদিন এতটাই কেঁদেছিলাম যে মায়ের কাছে সে এতটাই প্রিয় ছিল যে মায়ের ওপর যে বিপদটা এসেছিল সেটা সে নিজের ওপর নিয়েছিল। আর দেখুন, মৃত্যু পর্যন্ত সে তার প্রিয় মায়ের কাছেই ছিল।
এরপর আমরা সেই বাড়িটা বদলে ফেললাম, কিন্তু আজও আমি মিলিকে ভুলতে পারিনি। আল্লাহ যেন মিলিকে ভালো রাখেন, দোয়া করবেন। ঘটনাটা একটা ফিয়ার ফ্যাক্টরে পিছিয়ে থাকবে, কিন্তু একবার ভাবুন যদি মিলি না থাকতো, এই ফ্যাক্টটা কোথায় গিয়ে ঠেকতো। যাই হোক, আমার কাছে মনে হয় যে ঘটনাটি পাঠিয়েছেন যিনি, তিনি অনেক যত্ন করেই লিখেছেন। থ্যাংক ইউ সো মাচ সাবিতা আলম, আপনার এই ঘটনাটি সংগ্রহ করে নিয়ে আসার জন্য। আপনার কারণেই আমরা এরকম একটা ঘটনা পেলাম আমাদের হাতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আপনারা নিশ্চয়ই RJ Russell Bhoot.com ইউটিউব চ্যানেলটির সাথে পরিচিত। যারা এখনো পর্যন্ত শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি বা বেল আইকনটি ক্লিক করেননি, তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে যারা আমাদের এই শোটা কপি করে বিভিন্ন জায়গায় চালাচ্ছে, তাদের কাছে যাবেন না, তাদের শো শুনবেন না, তাদেরকে নিরুৎসাহিত করুন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি ভালো আছেন। আর আমরা সকলেই জানি যে আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ শাহিন রানা, আমার বাসা নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ, মহাদেবপুর থানা। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব আপনাদের মাঝে, সেটি আমার গ্রাম কেন্দ্রিক একটি বিল নিয়ে। সঙ্গত কারণে আমি আমার গ্রামের নামটি হাইড করে যাচ্ছি, কারণ অনেকে হয়তো চিনে ফেলবে। আর এই বিলের কথা বললে হয়তো যারা শুনবেন, শ্রোতা আছেন, তারা হয়তো চিনে ফেলবেন কোন বিলের কথা বলতেছি। যাই হোক রাসেল ভাই, আমি আমার মূল ঘটনায় আসি। রাসেল ভাই, আমাদের গ্রামে যে বিলটা, এটা অনেক পুরনো এবং এই বিল নিয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী। লোকমুখে শোনা যায় এই বিলটা ছিল বামুনের বিল। বামুনের বিল কিরকম? এই জায়গায় নাকি একজন বামুন তার পরিবার নিয়ে বসবাস করতেন, এবং বসবাস করা অবস্থায় হঠাৎ করে তারা সেখান থেকে উধাও হয়ে যায়, এবং সেই জায়গাটা প্রায় 125 বিঘা জায়গা মিলে পুরোটা একটা বিল আকার ধারণ করে। রাসেল ভাই, এই যে বিল, এই বিলের পাশে রয়েছে একটি দিঘি পাশাপাশি, এবং বিল ও দিঘির মাঝখানে যে একটি গ্যাপের মাঝখানে রয়েছে একটি হিন্দু সম্প্রদায়ের কালী দেবীর পুজো দেওয়ার একটা মন্দির। সেখানে তারা তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানে কালী পুজো দিয়ে থাকেন। রাসেল ভাই, মজার কাহিনী এটা যে আমাদের এই বিলটা সরকারিভাবে এখন মাছ চাষ হয়, কিন্তু আগে ছিল উন্মুক্ত। যখন জেলে সম্প্রদায়ের লোকজন সেই বিলে মাছ মারত বা জাল ফেলত, তারা সেই কালী দেবীর মন্দিরে পাঠা বলি পুজোর দিয়ে না নামলে তারা জাল ফেলতে পারত না। তারা যে জাল ফেলবে বা জাল ফেলছে, তাদের জালটা আর উঠত না। অজানা কারণে জালটি আটকে থাকত এবং তারা মাছ মারতে পারত না। আবার তারা পুনরায় যখন পুজো বলি দিত, তারপরে তারা সেখানে মাছ মারতে পারত। এবং আরও একটি কাহিনী আছে রাসেল ভাই,
এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে বিলের পাশে যে একটা দিঘি আছে, সেই দিঘিতে যখন হিন্দু সম্প্রদায়ের লোকজনরা কালী দেবীর পুজো দেওয়ার পরে যে ফুল ফল বিভিন্ন কিছু ভাসিয়ে দেয় কলা পাতায় করে, সেই জিনিসগুলো আশ্চর্যজনকভাবে আমাদের এই বিলে এসে ভেসে ওঠে। এটা কেন ওঠে, কিভাবে ওঠে, কিভাবে আসে, এটা আজও অজানা রাসেল ভাই, এটা এখনো হয়ে যাচ্ছে। তো যাই হোক রাসেল ভাই, এই যে কালী দেবীর যে মন্দিরটা বিলের পাশে অবস্থিত, এই মন্দিরে খুব জাগ্রত মন্দির। আপনি জাগ্রত মন্দির বলতে সেখানে এমন একটি বট গাছ রয়েছে রাসেল ভাই, বিশাল একটা অনেক পুরনো বট গাছ। সেই বট গাছের মাথাটা মানে গোড়াটা ছিল ইট দিয়ে বাঁধানো গোল করে, এবং রাসেল ভাই সেই বট গাছটা সঙ্গত কারণে এখন আর নেই। এই বট গাছের কাহিনীটা হইল, এই বট গাছের গোড়াটা পুরোটাই 101টা মানুষের মাথা দিয়ে বাঁধা ছিল, মানে শান বাঁধা, মানে ইটের বাঁধার ভিতরে গোড়াতে 101টা মানুষের মাথা দিয়ে বাঁধানো ছিল। রাসেল ভাই, এই যে বট গাছটা, এই বট গাছটা যখন কিছু লোক কাটার চেষ্টা করে রাসেল ভাই, কাটতে গিয়েও তারা বারবার বিফল হয়। কেননা যখন কাটতে যায় কোনো না কোনোভাবে তাদের ক্ষতি হয়। তেমনি পাশের গ্রামের একজন সম্ভবশালী লোক, মানে অনেক উচ্চ বংশী একজন লোক, সেই গাছটিকে কেটে ফেলার চেষ্টা করে। তো কেটে ফেলার জন্য যখন লোকজন নিয়ে আসে, রাসেল ভাই আশ্চর্যজনকভাবে গাছের গোড়ায় কোরলের আঘাত করা মাত্র গাছ থেকে তাজা রক্ত বের আসে, এবং যতগুলো লোক গাছগুলো কাটার চেষ্টা করে প্রত্যেকটা লোক রক্ত বমি করে মারা যায়। এবং যে লোকটা গাছটা কাটার জন্য লোক ভাড়া করে নিয়ে এসেছিল, তার 3টা ছেলে এক রাতের মধ্যে মারা যায় রাসেল ভাই। আপনারা হয়তো ভাবছেন শ্রোতা মণ্ডলী যে ঘটনা হয়তো এখানে শেষ, আমার মূল ঘটনাটা এখনো শুরুই হয়নি রাসেল ভাই, আমি আস্তে আস্তে শুরু করতেছি। আমাকে ক্ষমা করবেন রাসেল ভাই, আমার ঘটনাটা অনেক লম্বা হবে। তো আমার ঘটনাটা আমি কন্টিনিউ করতেছি। রাসেল ভাই, এই যে বট গাছ, সঙ্গত কারণে দিনের পরিবর্তে সে বট গাছটা এখন আর নেই, কিন্তু সে মন্দিরটা এখনো আছে রাসেল ভাই। এই বিল নিয়ে যে মূল ঘটনাটা, সেটা হলো রাসেল ভাই, এই যে আমি একটু আগে বলছিলাম বর্তমানে সরকারিভাবে মাছ চাষ হয় এখানে রাসেল ভাই। তো এখানে যারা পাহারা দেয়, মাছ পাহারা দেয় রাতের বেলা, নাইট গার্ড থাকে ভাই, 3 পাশে 3টে ঘর আছে, টং সিস্টেম ঘর করে তারা পাহারা দেয় রাতের বেলা, 3 জন 3 দিকে থাকে। তো সেখানে একজন লোক ছিল রাসেল ভাই, চিনার বাসা ছিল রাজশাহীর তানোর থানায়। তিনি পেটের দায়ে পেশাগত কারণে এখানে নাইট গার্ডের চাকরি নিয়েছিল রাসেল ভাই। তিনি করতেন কি, তিনি তার সেই ঘরে রাতের বেলা না থেকে তিনি নৌকায় থাকতেন, নৌকায় ঘুরে ঘুরে পুরো বিলটা দেখতেন, কোথাও কেউ মাছ চুরি করতেছে কিনা। তো রাসেল ভাই এইভাবেই সে প্রতিনিয়ত এইভাবে করে যাচ্ছে তারা। হঠাৎ করে একদিন রাসেল ভাই তিনি খেয়াল করতেছেন আর এক পাশে কোথাও মানে জাল ফেলার মতো শব্দ হয়, বা মাছ অনেক নড়াচড়া করতেছে। সে মনে করে হয়তো চোর এসেছে মাছ মারার জন্য। তো তিনি বিষয়টি খেয়াল করেন এবং সেদিকে নৌকা নিয়ে যাওয়া শুরু করেন।
রাসেল ভাই। তো তিনি সেখানে গিয়ে দেখেন না, কিছু নেই, সবকিছু স্বাভাবিক পরিস্থিতি, ঠিক আছে সবকিছু। তো তিনি সেখান থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে থাকেন বা নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকেন। তো কিছুক্ষণ পর সে আবার একই শব্দ, রাসেল ভাই, জাল ফেলার। এবার উনি করেন কি রাসেল ভাই, সেখানে লাইট মারেন। টর্চ চালানো মাত্র তিনি রাসেল ভাই দেখেন যে সেখানে জাল নেই, কেউ নেই, কিন্তু পানির উপরে বিশাল বড় বড় রাসেল ভাই শুকর দৌড়ে বেড়াচ্ছে পানির উপরে। এটা দেখে রাসেল ভাই, সে লোক তো বিশাল ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে দ্রুত চলে আসে এপাশে, আর এক পাশে চলে আসে। সে এটা কারোর সঙ্গে শেয়ার করেন রাসেল ভাই, সে নিজে যে দেখে। তো পরের দিন সে আবারও একইভাবে নৌকা নিয়ে ঘুরতেছে। এবং কি রাসেল ভাই একটা কথা বলে রাখি, সে নৌকা নিয়ে ঘুরতে ঘুরতে নৌকাতেই ঘুমিয়ে পড়ে রাসেল ভাই। পরের দিন সে নৌকা নিয়ে বিলের মাঝে নৌকাটা বেঁধে ঘুমিয়ে পড়ে। তো রাসেল ভাই হঠাৎ করে দেখে তার নৌকাটি অটোমেটিকলি ডুবে গেল। নৌকা ডুবে যাওয়ার পরে সে সাঁতরে পাড়ে চলে আসার পরে রাসেল ভাই ওই যে আগের দিন দেখছে সেই ঘটনাগুলো, পরের দিনে তার নৌকা ডুবে যায়। এবার সে একটু ভয় পেয়ে যায়। এমনিতেই সে ছিল অনেক সাহসী লোক, কিন্তু রাসেল ভাই 2 দিন পর একই ঘটনায় সে একদম ভয় পেয়ে যায়। পরের দিন রাসেল ভাই সে মনে মনে চিন্তা করে থাকে যে আজকে দেখবে সে মানুষ এটা করে না কি, দেখার জন্য রাসেল ভাই সে না ঘুমিয়ে নৌকাতে বসে থাকে। ঠিক রাত্রে যখন 2টা-3টা, ঠিক সেই সময় রাসেল ভাই দেখে যে বিশাল বড় একটা অবয়ব, পুরো শরীর লোমে ঢাকা, মানুষের আকৃতির, তার নৌকাটার পাটাতনে হাত দিয়ে চেষ্টা করছে ডুবানোর জন্য। এখানে সে একটি সবচেয়ে বড় ভুল করে রাসেল ভাই, যে সে যে অবয়বটা নৌকার পাটাতনে হাত দিয়ে নৌকা ডুবানোর চেষ্টা করছে, সে ওইটার হাত বরাবর লম্বা একটা লাঠিতে বাড়ি মারার পর সঙ্গে সঙ্গে রাসেল ভাই হয় কি, বিকট একটা আওয়াজ করে সে অবয়বটা সেখান থেকে হারিয়ে যাওয়ার পরে চলে যায়, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। রাসেল ভাই তিনি দরদ পরে ঘুমিয়ে পড়েন। এই অবস্থায় রাসেল ভাই সে স্বপ্নে দেখে যে ওই অবয়বটা তার স্বপ্নে এসে বলতেছে, তুই কাজটা ঠিক করস নাই, তুই আমার হাত দুটো ভেঙে দিয়েছিস, এর ফল তোকে পেতে হবে, তুই আমাকে চিনতে পারিস না, আমি মা শানকালী। এভাবে বলে সে অবয়বটা তার স্বপ্নে চলে যায়। তা রাসেল ভাই সে এই ঘটনার পর এইভাবে একই ঘটনা চলার পরে সে অসুস্থ হয়ে পড়ে। তারপরে রাসেল ভাই ঠিক তার 2 দিন পর সে পূর্ণিমা রাত, একদম চাঁদের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। রাসেল ভাই তিনি খেয়াল করেন যে রাত 3টার দিকে এক মহিলা কাপড় কাচতেছে, কিন্তু স্বাভাবিকভাবে রাসেল ভাই এটা কখনোই সম্ভব না, এত রাতে মহিলা কোথা থেকে আসবে। যে রাসেল ভাই সে আস্তে আস্তে সেদিকে মহিলার দিকে এগিয়ে যায়, গিয়ে নৌকা থেকে নেমে পাড়ে এসে শুকনো জায়গায় নেমে সে মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মহিলাকে বলে, এই তুমি কে, এখানে কি করতেছো,
কি কাজ তোমার এখানে? তুমি এত রাতে এখানে কেন? কি কাপড় কাচতেছ? রাসেল ভাই ওই মহিলাটা এক মনে কাপড় খেঁচে যাচ্ছে, ওর সঙ্গে কোনো কথা বলে না। এই অবস্থায় রাসেল ভাই ওই লোক করে কি, যে ওনার কাছে গিয়ে কাছে এগিয়ে যান, গিয়ে পিছন থেকে তার হাত চেপে ধরে। ভাই এখনই হাত চেপে ধরে রাসেল ভাই, সেই মহিলাটা ঘুরে বিকট এক শব্দ করে তার গালে একটা থাপ্পড় মারে রাসেল ভাই। থাপ্পড় মেরে সে ভানিশ হয়ে যায়। সে তো এটা দেখে বিশাল ভয় পেয়ে যায়, তাড়াহুড়ো করে চলে আসে রাসেল ভাই। পরের দিন সকালে রাসেল ভাই সে গ্রামের মুরব্বী যারা আছে তাদেরকে এই বিষয়গুলো জানায়। পরে মসজিদের ইমাম তার সঙ্গে দেখা করে, হুজুর সাহেব তাকে বিভিন্ন দোয়া দুরুদ পড়ে ফু দেয়, পানি পড়া খেয়ে সে আবার সে তার ডিউটি করে। তো এইভাবে চলতেছিল রাসেল ভাই। এর মধ্যে রাসেল ভাই সে অসুস্থ হয়ে পড়ে, একদম অসুস্থ। এই অবস্থায় রাসেল ভাই সে করে কি, আস্তে আস্তে তার শরীর একদম দুর্বল হয়ে যাচ্ছে, সে কাজকর্মে ঠিক মতো করতে পারে না আগের মতো। তো রাসেল ভাই গ্রীষ্মকালে বিলের পানি অনেক শুকিয়ে যায়, চর পড়ে যায় যেদিকে বিশাল আকারে, তো হাঁটু পানি হয়ে যায় সাইড দিয়ে। তো সেখানে সে নেমে মাছের খাদ্য বিলি করতেছে রাসেল ভাই। করতে করতে রাসেল ভাই হঠাৎ করে সে খাদ্য দেওয়া অবস্থায় রাসেল ভাই খাদ্য টুটো দিয়ে ওখান থেকে উঠে চলে আসে, এসে বিলের পাড়ে বিশাল বড় বড় মেহগনির গাছ রয়েছে আর অন্যান্য গাছ রয়েছে রাসেল ভাই। সে একটি গাছে হেলান দিয়ে বসে পড়ে। এই অবস্থা রাসেল ভাই সে ওই যে ওখানে বসে আছে, বসে থাকা অবস্থায় সে সেখানেই মারা যায়। সেখানেই মারা যাওয়ার পরে লোকজন তো এটা দেখে যে এই লোক তো এই বিলে পাহারা দেয় নাইতে, সেখানে বসে আছে কেন? তো অনেক গিয়ে দেখে যে সে আর নেই, সে মারা গেছে। তো রাসেল ভাই এই যে লোকটা মারা যাওয়ার পরে পুরো গ্রামে একটা শোকের ছায়া পড়ে আসে যে আহারে, দূর থেকে আসছে লোকটা মারা গেল, সবাই আফসোস করে। যাই হোক রাসেল ভাই তার লাশ পরিজনের কাছে সবাই পাঠিয়ে দেওয়া হয়, নিয়ে চলে যায়। আশ্চর্যজনক রাসেল ভাই যে এই লোকটা মারা যাওয়ার পরের দিন সকালে ওই যে গাছটা, ওই গাছটা পুরোটাই ভেঙে পড়ে যায় অর্ধেক। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন, ভবিষ্যতে আমি আরো ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন রাসেল ভাই। food.com দীর্ঘজীবী হোক।
স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। কোনো কথা না বাড়িয়ে একটা ঘটনায় যাব। এটি একটি অডিও ক্লিপ এবং আপনারা জানেন যে কয়েক সপ্তাহ ধরে আমরা চেষ্টা করছি ভালো কিছু অডিও ক্লিপ আপনাদের শোনাতে, আর সেই চেষ্টা এখনো অব্যাহত আছে। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নূর মিজান বলছিলাম আমিরাতের আজমান শহর থেকে। আমিরাত বললে অনেকে চেনে না, দুবাই বললে এই দেশটাকে সহজেই সবাই চিনতে পারে। আমি একজন দুবাই প্রবাসী, আর আমি হচ্ছে ভূত এফএমের খুব পুরানো সদস্য। 2013 এবং 2014 সালে আমি 2টা ঘটনা স্টুডিওতে এসে আমি শেয়ার করছিলাম ভূত এফএমে। তো এখন ভূত.com হচ্ছে, আমি ভূত.com-এরও নিয়মিত শ্রোতা। টাইম টু টাইম না শুনতে পারলেও আমরা ডাউনলোড করে ইউটিউব থেকে শুনতে পারি। তো ঘটনাটা আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আমার নিজের দেখা, চোখে দেখা একটা ঘটনা। তো ছোটবেলা থেকে আমি কখনো ভূত দেখিনি বা জিন ভূত এগুলো কখনো দেখিনি। তো এই যে ঘটনাটা, এটা ওই দেখার মতোই কিছুটা কাছাকাছি। যদি ঘটনাটা সিলেক্ট হয় আর যদি সবাই শুনতে পারে তাহলে তোমার ভালো লাগবে আশাবাদী। তো ঘটনাটা হচ্ছে 2020-এ লকডাউন চলাকালীন ঘটনা। মানে যখন লকডাউন চলে দেশে, সবাই যখন ঘরে মানে আড্ডা দেয়, বাসায় থাকে, সেই সময়কার এই ঘটনাটা। আমি হচ্ছে সেই সময় কোডিংয়ের কাজ করতাম কম্পিউটারে। তো আমরা বন্ধুরা মিলে ঘরের মধ্যে মানে এশারের সময় হবে, রাত মানে 8টার ওই টাইপের হবে, 8টা-9টার ওই টাইপের রাত। ওই টাইপের রাতে আমরা রুমে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, আমরা 2-3 জন ভাই বন্ধু মিলে। তো আমাদের দুয়ারটা ছিল অনেক বড় একটা দুয়ার, আর সম্ভবত সেদিন চাঁদনি রাত ছিল। সম্ভবত আমি যতটুকু মনে করতে পারতেছি সেদিন চাঁদনি রাত ছিল। তো আমাদের দুয়ারের মধ্যে আমাদের পাশের বাসা থেকে এক আপু খুব সুন্দরী ছিল। কি তার বয়সটা ছিল 23-25 এরকম হবে, মানে উঠতি বয়সের সুন্দরী যুবতী ছিলেন সেই আপু। তো ঘটনা ওই আপুটাকে নিয়ে। তো আমরা রুমের মধ্যে যখন আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে আমাদের দুয়ারের মধ্যে একটা বিকট শব্দে একটা মানে চিৎকার, মানে বিকট একটা চিৎকার করে ওঠে কেউ একজন। আমরা বুঝতে পারি না যে চিৎকারটা মানে কে দিছে বা কি হলো। হঠাৎ করে মানে সবাই যে যার মুখের দিকে তাকাইছে যে এটা কি, সাউন্ডটা কোথা থেকে আসবে। পরে প্রায় 15-20 সেকেন্ড পরে আবারও আর একটা চিৎকার। পরে আমরা সবাই বাইরে আসলাম, এসে দেখি আমাদের দুয়ারের মধ্যে ওই পাশের বাসা আপু এসে মানে চিৎকার দিতেছে আর হই হই করতেছে। এটা অনেকটা আমার নিজে চোখে দেখা, ওই অনেকটা হচ্ছে ওই আর্মিরা যে মানে প্যারোড করে না, লেফট রাইট করে, হাত পা উঁচা করে মানে ইয়া করে, ঠিক অনেকটা ওই টাইপের আর কি। মানে হাত তো উঁচা করতেছে, পা উঁচা করতেছে, আর মুখ দিয়ে খুব মানে জোরে জোরে চিৎকার করতেছে হই হই করে। মানে শব্দটা অনেক বিকট। একটা মেয়ে মানুষের মুখ থেকে এরকম শব্দ মানে আসাটা মানে এটা কোনোভাবেই স্বাভাবিক না। তো আমি এইগুলো দেখে কখনো অভ্যস্ত না। আর ওনার কি হয়েছে, কি আসার বিষয় আমরা মানে কেউই তখন অবগত না। উনি মানে আমরা তো দেখি মানে আপুটা ভালো, চলাফেরা সবকিছু এভরিথিং ওকে, বাট আজকে কেন এমন হচ্ছে মানে কেউ কিছু বুঝে উঠতে পারতেছি না। তখন আমার আম্মু কিছুটা বুঝতে পারে যে সামথিং ইজ ডিফারেন্স। সো ওই আম্মু কাছে গিয়ে ওই আয়াতুল কুরসি পড়ে ওই আপুটার মুখে ফু দেওয়ার সাথে সাথে আপুটা মানে আরো বেশি চিৎকার দিয়ে ওঠে যে আমার মুখে কি দিলি, আমাকে এমন লাগতেছে কেন, আমার মুখে ফু দিলি কেন, এ ধরনের কথা বলে, এবং কি খুব হই হুল্লা করতেছে, আর মানে আরো বেশি রেগে যায় তখন। কিন্তু আপুটাকে কে ধরবে, কি করবে, মানে এটা কারোরই বুঝে আসতেছিল না। আর যেহেতু উনি একজন যুবতী মানুষ, যুবতী নিয়ে, তো চাইলেই মানে আমরা যে মানে ধরবো ইয়া করবো, মানে এটা এই বিষয়গুলো আমাদের কাছে অতটা মানে ইয়া ছিল না। তারপরে হচ্ছে এটা মানে ভয় লাগতেছিল আমার, যেটা কি হবে না হবে, এরকম কেন করতেছে। আম্মুকে আমি ডাকতেছি যে তুমি চলে আসো, মানে কিছু একটা করতে পারে। তখন মানে কারো তো একজন ধরতে হবে, তাছাড়া তো এটা হচ্ছে না, মানে কন্ট্রোল করা যাচ্ছে না। তিনি বলতেছে যে আমাকে কেউ ধরার চেষ্টা করবে না, আর আমি হচ্ছে বাসা থেকে চলে যাবে। তো এটা আমাদের গাজীপুর এলাকা, আশেপাশে হচ্ছে বন জঙ্গলের আধিক্যটা একটু বেশি। মানে আমাদের বাড়ি ঘরে এপাশ ওপাশ মানে একটু সরকারি ফরেস্ট আছে আশেপাশে। তো জঙ্গলে যদি এই রাত করে একটা মেয়ে মানুষ ঢুকে যায় তাহলে তো একটা মানে খারাপ অবস্থা। কোথা থেকে কোথায় চলে যাবে, তাকে পাওয়া যাবে কিনা, তাকে তো আটকানোর কোনো রাস্তা হচ্ছে না। মানে এরকম হচ্ছে, খুব হই হই করে চিল্লাচিল্লি করতেছে, এবং সবাই বলতেছে ধরো ওকে, ধরলেও শান্ত হবে, কিন্তু কেউ ধরতে পারতেছে না। তখন কি হবে না হবে এরকম চললো প্রায় 15-20 মিনিট আমাদের দুয়ারের মধ্যে এরকম হলো।
সবাই আশেপাশে যারা মানে সবাই তো তখন বাসায়, লকডাউনের সময়, তখন সবাই চারিপাশ থেকে বাসায় মানে বাইরে চলে আসছে তাকে দেখার জন্য এরকম কেন করতেছে। তো তিনি অলরেডি করছে কি আমাদের বাসা থেকে বের হয়, মানে তিনি রাস্তার দিকে চলে যাইতেছেন যে তিনি এখানে থাকবে না, তিনি বাসা থেকে বের হয়ে চলে যাবে। তো চলে যাইতেছে। তো আমাদের বাসায় এক আপু ছিল, উনি করছে কি বাইরে যখন অলরেডি চলে গেছে ওই আপুটা, তখন আমাদের বাসায় যে আপু ছিল সে আবার পিছন দিক দিয়ে গিয়ে মানে পুরোটা মানে ওনাকে পাকড়াও করে ধরে ফেলে, 2 হাতের পাঞ্জা কবজি সহ, যাতে নড়াচড়া করতে না পারে। তখন আবার ওই আপুর যেই হাজবেন্ড ছিল ওই ভাইয়াটা আপুর ধরা দেখে ওই ভাইয়াটা আবার দুজনকে সহ মানে কি জড়ায় ধরে, যাতে মানে চলে যেতে না পারে বা কন্ট্রোল করতে সহজ হয়। তখন আমাদেরকে বললো যে দ্রুততম সময়ে তোমরা হাত আর পা বেঁধে ফেলো। তখন আমার কাছে গামছা ছিল, বড় একটা দেশি গামছা, তো গামছা দিয়ে আমি সাথে সাথে পা বেঁধে ফেলি। আর কার কাছে যেন আর একটা গামছা না ওনা কি যেন একটা ছিল, ওটা দিয়ে আমার সাথে সাথে হাত বেঁধে ফেলি। হাত বেঁধে ফেলে মানে উনি বেশি দূর যাইতে পারে নাই, ওইভাবে বেঁধে তাকে মানে 4-5 জনে ধরে তাকে মানে সে যে বাসায় থাকতো সেই বাসায় এসে মানে শোয়াই দেওয়া হলো, আমাদের বাসার পাশেই প্রতিবেশী, সে বাসায় ফ্লোরে শোয়াই দেওয়া হলো। শোয়াই দেওয়ার পরে এখন সে নিশ্চুপ, অনেকটা ঘুমের মতো, মানে মানুষ ঘুমালে যেরকম হয়ে যায় না, মানে ওরকম হয়ে গেছে। একটু আগেও কিন্তু অনেক পারাপারি, লাফালাফি, অনেক মানে উচ্চস্বরে কথাবার্তা বলা, তো হঠাৎ করে মানে সে মানে ঘুমের মতো হয়ে গেল। তখন আমরা কেউ কিছু বুঝতে পারতেছি না যে এমন কেন করতেছে। কেউ বলছে জিনে ধরছে, কেউ ভূতে ধরছে, কেউ বলতেছে এরকম, কেউ বলছে মানসিক মাথায় সমস্যা আছে বা ব্রেন হয়ে গেছে, ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, মানে যে যার মতো করে মতামত দিচ্ছে। তো আমাদের পাশে হচ্ছে এক মসজিদ ছিল, মসজিদের হুজুর যাচ্ছে ওই রাস্তা দিয়ে, তখন কেউ একজন দেখে এই হুজুরকে আবার ধরে নিয়ে আসছে যে আসেন হুজুর, আপনি দেখে যান এরকম এই ঘটনা। তো হুজুর এসে আসলো, দেখলো, এবং কি তিনি কিছু করতে পারলেন না। তিনি অনেকটা মানে দূর থেকে বলে দিলেন যে আমি এগুলা করতে পারি না, আমাকে দিয়ে হবে না, আপনারা অন্য কোনো রাস্তা দেখেন। তখন আমরা সবাই ধরলাম যে আপনি কোরআনের আয়াত পড়ে ফু দেন বা একটা করেন, কিছু একটা ঝাড়ফুঁক করেন। তো তিনি এগুলা রাজি হলেন না, তিনি হয়তোবা নিজে ভয় পেয়ে গেছে যে এটা কি করবো, কি হবে। তো তিনি না করে তিনি ওটা ওভাবে রেখে চলে গেলেন। আমরা একটা মানে অনেকটা বিপদের মধ্যেই, এই যে শিয়ানা যুবতী মেয়ে, এখন রাত বাজে প্রায় 9টা, আবার তো এখন কি হবে না হবে। তো সবকিছু মিলিয়ে তো আমাদের গ্রামের পাশের গ্রামে হচ্ছে একটা ফকির বাড়ি ছিল, আপনারা মানে উঝা বললে হয়তো সহজে চিনবেন, আমরা আমাদের ভাষায় ফকির বাড়ি বলি আর কি। এই ঝাড়ফুঁকের কাজ করে, তাবিজ কবজের কাজ করে। এরকম একজন উঝার বাড়ির সন্ধান কেউ একজন দিল যে পাশের গ্রামে অমুক জায়গায় এরকম এক ফকির আছে, তিনি খুব নাম করা, তিনি নাকে সুস্থ করতে পারবে বলে আমরা আশা। তখন ওই বাড়ির আন্টির সবাই মিলে আমরা এই ডিসিশনে আসলাম যে ইনাকে নিয়ে এখন ওই বাসায় যেতে হবে। তো রাত তখন তো অলমোস্ট 9টা বেজে গেছে, তো এখন কিভাবে যাব, অলরেডি হচ্ছে ওই মানে এই ধরনের আলাপ আলোচনা হচ্ছিল। তো ঘুমের মতো দেখে তো একজন আর বললো কি যে ও তো ঘুমায় পড়ছে, এখন ওর সাথে কিছু নেই বা যা ছিল সে চলে গেছে, তো ওকে ছেড়ে দাও, খামোখামি এটাকে কষ্ট দিও না, দেখো আমাদের সাথে এইভাবে নর্মালি যেতে পারি কিনা, ধরে বাঁধে নেয়ার থেকে। কেউ একজন পা খুলে দিচ্ছে, মানে আমি কি বলবো, মানে বুঝে আসতেছে না। শোয়া মানুষটা আমি দেখলাম কি মানে সবার সামনেই শোয়া মানুষটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, মানে পা খোলা দিয়ে কিছুক্ষণের মধ্যেই, মানে 2-1 মিনিটের মধ্যেই লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে সেই আগেকার মতো হই হুল্লা, চিৎকার চেঁচামেচি, এবং কি সে থাকবে না, তাকে ধরলে ক্ষতি হবে, তিনি সবাইকে মেরে ফেলবে, ধরে ফেলবে, এই হবে সেই হবে, এরকম মানে অনেক উচ্চবাচ্য করতেছে যে আমাকে ধরলে তাদের ক্ষতি হবে, তাদের ক্ষতি করে ফেলবো, আমাকে ধরবি না, আমাকে স্যার, আমাকে যেতে দে, এই ধরনের কথা শোনার পরে মানে সবারই তো একটু ভীতি ভয় থাকে। আমরা করলাম কি তাকে আবারও পুনরায় পা বেঁধে আবারও শোয়াই দিলাম। তখন ওই আমার যে আপুটা প্রথমে ধরছিল ওই আপুকে আবার জিজ্ঞাসা করলাম যে আপু কি ব্যাপার, আপনি ধরলেন, যে সাহস পেলেন কোথায় বা বিষয়টা কি, আপনি কি অবগত কি না এই বিষয় সম্পর্কে। তখন ওই আপু বললো যে ওনার শাশুড়ি এই সমস্ত বিষয় খুব হ্যান্ডেল করতেন, তিনি জানেন, দেখেন, এবং কি তিনি সেখান থেকে তার সাহস। তো বললাম যে কি ব্যাপার, এটা কিভাবে করা যায়। তো তারা সবাই মিলে আমরা ডিসিশন নিলাম যে ওই ফকির বাড়ি যেতে হবে ইমিডিয়েট, রাত যত গভীর হবে ঝামেলা তত বাড়বে। তো আমরা করলাম কি, এটা গাড়িটা আমি কিভাবে বুঝাই আপনাদের, এটা ওয়ান কাইন্ড অফ সিএনজির মতোই আর কি, পেট্রোলে চলে, এক ধরনের মানে দেশীয় প্রযুক্তিতে বানানো এক ধরনের গাড়ি। তো সেখানে পিছনে মানে মানুষ বসে যাওয়া যায়, আগেকার দিনে বেবি ট্যাক্সির মতো অনেকটা দেখতে। তো ওই ধরনের একটা গাড়ি আমাদের পাশের বাসার এক ভাই চালাতো, সে আবার গাড়ির সাথে সাথে নিয়ে আসছে যে আমরা গাড়ি নিয়ে আসছি, গাড়িতে করে ওনাকে নিতে হবে। তো আমাদের আরো 2-3টা ফ্রেন্ড ছিল, তারা আবার মোটরসাইকেল নিয়ে আসলো সাথে যাওয়ার জন্য, মানে এভাবে তো আর মানুষ ছাড়া যাওয়া যায় না। তো তাকে কি করা হলো, আমরা অলরেডি তো হাত পাও বাঁধা অবস্থায় তাকে ওই গাড়িতে বসাই দেওয়া হলো। বসাই দেওয়ার পর মানে কোনোভাবেই তাকে রাখা যাচ্ছে না, কাউকে পারে তো পা দিয়ে লাথি মারে, খুব ছাটাফাটা করে, প্লাস হচ্ছে মাথা বাড়ি দিতে চায় সাথে।
তো তাকে করা হলো কি, শাড়ি কাপড় আছে না মহিলাদের, শাড়ি কাপড় দিয়ে তাকে পুরোটা পেঁচায় ফেলছি আমরা, মানে হাত যাতে ছোটাছুটি না করতে পারে, পা ছোটাছুটি না করতে পারে, এইভাবে তোরা পুরো বডিটা ওই গাড়ির সাথে এক কোণায় মিশে মানে বাইধা ফেলছি এবং কি মানে তাকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না, খুব জোরে সোর করে চিল্লাচিল্লি করে এবং কি খুব লাফালাফি ছাটাছাটি করে, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব, আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও, আমাকে যাইতে দাও, তোমরা আটকেও না, তোমাদের ক্ষতি হবে, তোমাদের ক্ষতি করে ফেলবো, এই ধরনের মানে অনেক ধরনের অনেক কথাবার্তা বলে। তো আশেপাশে কয়েকজন আন্টি তার সাথে আসলেন, তার সাথে এসে মানে সূরা কেরাত যে যার যেটা যেভাবে জানা ছিল সেভাবে পড়তেছে, ফু দিতেছে, কেউ আয়াতুল কুরসি, কেউ সূরা ইয়াসিন, এভাবে মানে ওই ফকির বাড়িতে আমরা পৌঁছালাম। তো ফকির বাড়িতে হচ্ছে গাড়িটা পার করে যখন গাড়ি থেকে নামাই নিয়ে যাইতেছি, মানে তাকে কোনোভাবে আমরা 3-4 জন পুরুষ মানুষ তাকে ধরে রাখতে পারতেছি না, মানে খুব বাঘ দেয়, মুচুর দেয়, এভাবে মানে খুব একটা খারাপ অবস্থা যাচ্ছে তখন। তো অনেক কষ্টের সৃষ্টি তাকে ফকির বাড়িতে নিয়ে আমরা দুয়ারের মধ্যে নিলাম। তো গ্রামের বাড়ি, রাত হয়ে গেছে 9টা বাজে, 9:30 10টার মতো বেজে গেছে সেই সময়টাতে। তো ফকির অলরেডি ঘুমাই পড়ছে। তো ফকিরের সম্ভবত উনি ফকিরের ছিলেন, মানে কি বলবো, তার ওয়াইফ বের হয়ে আসে, তিনি দেখলেন এই অবস্থা, তিনি দেখে আবার ফকির ডাক দিয়ে নিয়ে আসলেন। ফকিরের ঘরের বাইরে একটা দরগা ঘরের মতো আর কি, গ্রামে যারা থাকেন তারা হয়তো বুঝবেন এই ভাষাগুলা, দরগা ঘরের মতো, সেখানে টুকটাক কিছু আগরবাতি মোমবাতি সাজানো থাকে। তো এমতো অবস্থায় তাকে হাত পা তো কোনোভাবে ছাড়তে পারতেছি না। তিনি ফকিরের ঘুম থেকে উঠে এসে তাকে দেখে বলছে, হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই, তোমরা চিন্তিত হও না, আমি দেখতেছি এটাকে কি করা যায়। তো তিনি আমার ওনাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকতে বললেন। ঘরের ভেতরে বারান্দার মধ্যে আমি মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বিষয়টা কতটা মানে অবাক করার মতো। ফকিরে করলেন কি ওনাকে বসালেন, ওনাকে বসানোর পরে লাঠি দিয়ে 4 কোণাতে একটা দাগ দিলেন, ঠিক আছে, সম্ভবত 3বার কি 5বার এরকম করে লাঠিটা ঘোরায় ওই যে তার যেখানে বসছে তার 4 দিক থেকে এভাবে দাগ দিয়ে ফেলছে। তো আমাদের বলতেছে ওনাদেরকে হাত পা বাঁধন খুলে দেন, এখন আর কোনো সমস্যা নেই। তা আমরা তো বললাম যে হাত পা বেঁধেই তো রাখা যাচ্ছে না, আর হাত পা খুলে দিলে তো লাফ দিয়ে উঠে দৌড় দিয়ে চলে যাবে, আর ধরে রাখতে সমস্যা হবে। বললো যে কোনো সমস্যা না, যা করার আমি করে ফেলছি, আপনারা জাস্ট হাত পা খুলে দিয়ে দাগের বাইরে আপনারা চলে যান, যে সার্কেলটা করা হচ্ছে সার্কেলের বাইরে আপনারা চলে যান। আমরা যেই কথা সেই কাজে হাত পার বাঁধন খুলে দিয়ে আমরা সার্কেলের বাইরে চলে আসলাম। অবাক করার বিষয়, এতক্ষণ খুব লাফালাফি ঝাপাঝাপি ছেড়ে দিয়ে চলে যাবো, কিন্তু সার্কেলটা দেওয়ার পরে তিনি আর ওই সার্কেল থেকে আর বাইরে যেতে পারতেছে, ওখানেই মানে বসে মানে মাথা নিচু করে ওভাবেই আছে। তো ওভাবেই আছে। তো আমরা মোটামুটি একটু নিশ্চিত হলাম যে না, কিছু একটা হবে এখন, যেহেতু তাকে দাগ দিয়ে আটকায় ফেলা হয়েছে। তো ফকিরে বললো কি, ফকির আবার ওনার সামনে এসে মানে একটু ফকিরের যে আসন বসার সিস্টেম ওভাবে এসে বসলেন। বসার পরে আসলে তাকে বলতেছে যে তুমি কেন আসছো, কিভাবে আসছো, কোনো কথার জবাব নাই, উত্তর নাই। অনেকক্ষণ পরে বলতেছে আমার ক্ষুধা লাগছে বলছে তুমি কি খাবা, বলছে কি খাবো, আমাকে যা খাইতে তো আমি খাবো, আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাইতে দাও। তো অবাক করার বিষয়, মানে কাছে কিছু কলা ছিল, গ্রামে যে সবজি কলা হয় না, ওরকম কিছু একটা কলা, প্রায় 12-14 পিস 15 পিস কলা হবে। ওনাকে কলা দেওয়া হয়েছে, উনি একটার পর একটা চলতেছে খাইতেছে। আমরা তো সবাই অবাক, কি ব্যাপার, এতগুলা কলা একলা খাইতেছে 1 by 1, কোনো নিচ্ছে না। তখন ফকিরে বললো কি যে আপনার কোনো কথা বললেন না, ও যাইটা করার মতো ওকে করতে দেন, ও দাগের বাইরে যেতে পারবে না, আপনারা চিন্তিত হবেন না। তো প্রায় মোটামুটি যতদূর মনে পড়ে উনি সবগুলো কলাই খেয়ে ফেলার পরে বলতেছে পানি খাবো। তো প্লাস্টিকের একটা জগ করে এনে প্রায় 2.5-3 লিটার পানি হবে আর কি। তো ওই জগ ধরে পানি দিছে, একটা গ্লাস দিছে, উনি গ্লাস না দিয়ে উনি পানি জগ ধরে চুমুক দিয়ে পুরা জগ সারা। মানে আমরা সব অবাক হয়ে গেলাম যে মানে এটা কিভাবে সম্ভব, একটা মেয়ে মানুষ 12-14 পিস কলা খাওয়া প্লাস হচ্ছে 1 জগ পানি খেয়ে ফেলা। তো ফকিরে বলতেছে যে আপনার এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না, করে না, আমি দেখতেছি কি হয়। দেন হচ্ছে ওর সাথে মানে কথোপকথন, তখন ফকিরের কথোপকথন চালু। তো কথা বলেন, অমনি চুপচাপ থিম ধরে আছে, যে কোনো প্রশ্ন করে কোনো কথা নাই, চুপচাপ ওই সার্কেলের মধ্যে বসে আছে। অনেকক্ষণ পরে মানে অবাক করার বিষয় হচ্ছে কি একটা ভাষায় তিনি কথা বলে আসছে, মানে এটা কি একটা ভাষায়, মানে এই ভাষাটা অ্যাকচুয়ালি বাংলা ভাষা না, আমি আরবি ভাষা জানি, আমি এটা আরবি ভাষাও না, এটা কোনো হিন্দি উর্দু না, আমাদের পরিচিত কোনো কাছাকাছি ভাষা না, এটা অন্যরকম একটা ভাষা, মানে পুরো ভাষাটাই হচ্ছে আলাদা। এরকম আলাদা একটা ভাষায় মানে কন্টিনিউয়াসলি বিড় করে কিছু একটা বলতেছে। আপু মানে সেই লেভেলে শিক্ষিত ছিল না যে অন্য একটা ভাষা রপ্ত করে আমাদের সবাইকে এভাবে মানে অবাক করে দিয়ে শোনাবে, এটা পুরাটাই মানে এটা আধ্যাত্মিক লেভেলের কিছু একটা। তো ফকিরকে জিজ্ঞাসা করলাম যে এটা কি ভাষা বলে, মানে ফকিরও বুঝতে পারতেছেন, উনি একটা ধ্যান ধারণা দিয়ে বললো হতে পারে এটা মানে ফার্সি ভাষা।
এটা মানে আরবির মতো শোনাচ্ছে না, হিন্দি উর্দু না, হতে পারে ফার্সি। ফকির এরকমটা বললো যে ওরা এরকমই, আপনারা চিন্তিত হয় না, ওরা এই টাইপের মানে ব্যবহারে ওরা রেগুলার করে থাকে, মানে সাথে যে আসছে জিন যে বা জিন ভূত যেটাই বলি। তো এই অবস্থা দেখে আমরা মোটামুটি মানে আমার লাইফে প্রথম দেখা, আমি আগে কখনো দেখিনি এই টাইপের মানুষ বা এইরকম করতে, বা জিনের যে আসর বলে বা জিন যে সচক্ষে এইভাবে দেখা যায়, আমার সেটাই আমার লাইফে প্রথম ছিল। আমার লাইফে না, ওখানে আমরা যারা ছিলাম মোটামুটি ম্যাক্সিমামই মানে প্রথম এটা আর কি এইভাবে দেখা জিন মানে সামনে থেকে। মানে কর্কশ কণ্ঠে, মানে খুব একটা ভারী কণ্ঠে তখন মানে এই ধরনের সাউন্ড করতেছিল, এই কথা বলতেছে। পরে তাকে অনেক রিকোয়েস্ট করা হয় যে তুমি এই ধরনের আবুল তাবুল কথা না বলে তুমি মানে আসো, লাইনে আসো, তুমি কি চাও বা কি এটা সেটা অনেক রিকোয়েস্ট ফকিরে করার পরে তখন তিনি মানে বাংলা বলে আবার যে হ্যাঁ কি হয়েছে, তোরা আমাকে ডিস্টার্ব করতেছিস কেন, আমি আসছি, আমাকে চলে যেতে দিবি, তোরা আমাকে এভাবে ধরে বেঁধে এখানে আনলি কেন? তখন বলে যে তুমি যাও, চলে যাও, তুমি চলে যাও সেটাই তো চাই, কিন্তু এই মেয়েকে কেন নিয়ে যেতে চাও? তখন মানে অবাক করে একটা তথ্য দিল ওই যে তার ভিতরে ছিল, সে বলল যে আমি এখানে না, মানে এই এলাকার মানুষ, এই এলাকায় আমি থাকিও না, এখানকার কেউ না, আমি এখানে ঘুরতে আসছিলাম, আমার বাড়ি হচ্ছে অনেক দূরে, মানে অনেক দূরে, আর কোনো এক মানে কোনো এক সিনিয়রের সাথে ও এই বাংলাদেশে এই অঞ্চলে আসছে ঘুরতে, বা এই অঞ্চলে কোনো একটা এমতে আসছে আর কি। তো আসার পর অনেক ছোটবেলায় এই যে আপু তাকে নাকি অনেক ছোটবেলায় দেখে, তার বয়স যখন 8-10 টাইপের হবে। তো ওই যে পূর্বে বললাম আপু অনেক সুন্দরী ছিলেন, তো 8-10 বছরের মানে বাচ্চা তাকে ওই এই যে পজেস করছেন তিনি তাকে দেখে আর কি, এই আপুটাকে এই 8-10 বছর বয়স থেকেই তার সাথে নিয়ে থাকে। মানে এটা তিনি বলছে যে একে আমার পছন্দ, একে আমার খুব ভালো লাগে, আমি একে ছেড়ে যাব না, আর আমি তো রেগুলার আসি না, আমি আসি অনেকদিন পর পর। এই অঞ্চলে যখন আসে তখন এনাকে দেখে যায় বা এনার কাছাকাছি থাকতে চায়, এর কাছে থাকলে ভালো লাগে, এই ধরনের কথা। তখন বলছে যে তুমি ইনি হচ্ছে মানুষ আর তুমি হচ্ছে আর এক মানে অন্য জায়গার অন্য কিছু, তার সাথে তোমার যায় না, তুমি কেন খামোখা ডিস্টার্ব করতেছো, কেন তুমি তাকে করতেছো? তখন মানে অসংলগ্ন অনেক তথ্য দেয় যে এই কারণ ওই কারণ এটা সেটা আগডম বাগদম অনেক ধরনের তথ্য দেয়, একটার সাথে একটা মিলে আর তো আর একটার সাথে একটা মিলে না। তখন ফকির আমাদের বললো কি ওরা এইরকমই, মানে অধিকাংশ কথাই মানে আমাদেরকে মানে ডিস্ট্রাক্ট করতে চায়, এক লাইনে থেকে আর এক লাইনে সরাই নিয়ে যেতে চায়। তো প্রায় এই ধরনের কনভারসেশন ফকিরের সাথে যে বুঝা ছিলেন তার সাথে প্রায় এক ঘন্টার উপরে হবে, মানে অনেক ধরনের কথোপকথন, অনেক ধরনের আলোচনা, ছেড়ে যাবে না, তাকে অনেক কিছু অফার করা হয়েছে যে তুমি কি চাও, মোরগ মুরগি দেবো নাকি তোমাকে খাসি ভুটকি দেবো, কি চাও, কি পেলে তুমি চলে যাবা, আসবা না, মানে তিনি কোনো কিছুতেই মেয়েকে ছাড়বে না। তিনি আমরা ফকিরে ছাড়াতে গেলে তার কষ্ট হবে, তার ক্ষতি হবে, তাকে ক্ষতি করে ফেলবে, বংশ নির্বংশ করে ফেলবে, এই ধরনের অনেক ভয়ভীতি দেখাইছে। দেখানোর এক পর্যায়ে ফকিরে খুব রেগে গেছে যে তুমি যাইতেছ না, তোমার আমি এখন ব্যবস্থা নেব, যেটা তোমার অনেক ক্ষতি হবে, আমি চাই না তোমার ক্ষতি করতে, তুমি মেয়ের শরীর থেকে বের হয়ে চলে যাও। পরে বলতেছে তুমি আমাকে ক্ষতি করবা, আমার যে আরো মানে আমার যে পরিচিত আরো যে যারা আমার সিনিয়র আছে তারা কিন্তু তোমাকে ছাড়বে না, তারা কিন্তু তোমাকে ঠিকই ক্ষতি করবে, অতএব আমাকে আমার মতো থাকতে দাও। তো এই ধরনের অনেক কনভারসেশন হয় ফকিরের সাথে, আমরা সবাই তাকায় দেখতেছি, কেউ মানে সবাই মানে এটা ফার্স্ট টাইম দেখতেছি, আমাদের কাছে অবাক লাগতেছে। তখন প্রায় 1 ঘন্টা কথা বলার পরে কোনোভাবেই সে শরীর ছেড়ে যাবে না, ওইভাবেই থাকে, কিছুক্ষণ চুপ থাকে, কিছুক্ষণ আবার কথা বলে। তখন ফকির করলেন কি, ওনার দরগা ঘর যেটা, সেখান থেকে আমার মানে আমি দৃশ্যমান যেটা দেখলাম সেটা হচ্ছে চুনা, পান খাওয়ার যে চুনাটা নয়, পান খাওয়ার চুনাটা, পান খাওয়ার অনেক কথাবার্তা বলার পরে কোনোভাবেই সে যাবে না, কোনোভাবেই তাকে তাড়ানো যাচ্ছে না। তখন পান খাওয়ার চুনাটা এনে ফকিরে কি মানে বিড়বিড় করে পরে পান খাওয়ার চুনার মধ্যে ফুটিয়ে তারপর ওই যে মেয়েটার নাকের মধ্যে, ওই আপুটার নাকের মধ্যে মানে জোর করে মানে নাকের মধ্যে ঘষা দিয়ে দেয়, নাকের যেই সামনের ঠোঁটের অংশটা আছে এখানে জোর করে ঘষা দিয়ে দেয়। ঘষা দেওয়ার পরে মানে ওই আপু খুব জোরে চিল্লাচিল্লি করে উঠে যে এটা আমাকে কি দিলে, আমাকে শেষ করে ফেলতেছিস, কি দিলি এটা, আমাকে মাইরা ফেলতেছিস তোরা, তোদের ভালো হবে না, তোদেরকে দেখে নেবো, এটা কি দিলি তোরা, এইভাবে বলে মানে চুপ করে ঘুমায় পড়ে। 2-3 মিনিটের মতো চুপ করে ঘুমায় পড়ার পরে ফকিরে বললো কি যে এর সাথে একটা তাবিজ ছিল, সম্ভবত তাবিজটা কার্যকারিতা নষ্ট হয়ে গেছে। তখন সত্যি তার হাতে একটা তাবিজ ছিল, বাম হাতে না ডান হাতে সেটা মনে আসতেছে না আমার। তো তাবিজটা দেখা গেল তখন যে হ্যাঁ হাতে একটা তাবিজ আছে। তখন ফকিরে বললো কি যে তাবিজটা চেক করে দেখা গেল তাবিজের ভিতরে কিছু নাই, কিছু একটা তাবিজের ভেতরে দেওয়া ছিল সেটা মানে পড়ে গেছে, যে কারণে আবার পজেস করতে পারছে। তখন ফকিরে করলো কি নতুন করে তাবিজ বানাই দিল এবং কি তাকে বললো যে আর একটু পরে জ্ঞান আসলে আপনার বাসায় নিয়ে যায়, আর কালকে সকালে আরো কিছু কাজ আছে, আরো কিছু তাবিজ করতে হবে বা আরো কিছু ফকিরদের যে রিচুয়াল আছে সেগুলো করতে হবে, আর কালকে সকালে আবার আসতে হবে। তো
তো প্রায় 5-7 মিনিট পর ওই আপু তখন আবার জ্ঞান ফিরে বলতেছে, জ্ঞান ফিরে হাসতেছে আমাদের দিকে তাকায় যে ভাই আপনারা এখানে এত মানুষ কেন, আমি এখানে আসলাম কিভাবে, এভাবে বলে হাসতেছে। তখন আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এখন তিনি স্বাভাবিক সেন্সে আসছে। পরে আমরা বললাম যে হ্যাঁ তোমার সাথে এরকম হয়েছিল, তুমি এরকম আচরণ করছো, তো তোমাকে এখানে আনা হয়েছে সুস্থতার জন্য, এখন তুমি সুস্থ বাসায় যেতে পারো। তখন ইনি বললেন যে হ্যাঁ এটা আমার ছোটবেলা থেকে সমস্যাটা, এবং আমার কাছে তাবিজ ছিল, কিছুদিন পর তাবিজ নষ্ট হয়ে যায় আর এই সমস্যাটা হয়, তাবিজ যতদিন থাকে ততদিন ভালো থাকে। পরে আবার সবাই মিলে আমরা তখন বাসায় চলে আসি। তো রাসেল ভাই ছিল আমার ঘটনা। জানি না কার কাছে কেমন লাগছে, তবে আমার বাস্তব দেখা এটাই হচ্ছে জিনের একটা আর কি পজেস একটা হিস্ট্রি। তো যদি ঘটনাটা সিলেক্ট হয়ে থাকে খুশি হব, এবং চেষ্টা করবো ভবিষ্যতে আরো ঘটনা কালেক্ট করে শেয়ার করার জন্য ভূত.com এর সাথে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন যে কোনো সময় আমাদের কাছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও সকল লিসেনার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো আজকে আমি একটা ঘটনা শেয়ার করবো, আমার ফ্রেন্ডের সাথে ঘটছে ঘটনাটা। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাওন, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে মোহাম্মদ রোবেল। তো ঘটনাটি প্রায় আজ থেকে 5-6 মাস আগে ঘটছে। তো ঘটনাটা আমার ফ্রেন্ডের সাথে ঘটছে, কিন্তু আমার ফ্রেন্ডের সাথে আমি ছিলাম, আমি নিজ চোখে সবকিছু দেখছি। ঘটনাটি ঘটছে গাউসিয়া, ঢাকা গাউসিয়া। তো আশা করি সকলেই কম বেশি চিনেন। তো গাউসিয়া আমরা দুজন কাজ করতাম, মানে চাকরি করতাম একটা ছোটোখাটো পার্ট টাইম জব আর কি, পাশাপাশি পড়াশোনা করতাম। তো ওইখানে আমাদের কাজ ছিল মূলত 3-4 ঘন্টা, মানে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 4 ঘন্টা কাজ ছিল। 4 ঘন্টা শেষে আমরা রাতে পড়াশোনা করতাম, সকালে স্কুলে যেতাম। তো যাই হোক, ঘটনা বলি, মূল ঘটনায় যাই। তো আমার ফ্রেন্ডের নাম রোবেল একটা মেয়েকে পছন্দ করতো, গাউসিয়া একটা মেয়েকে পছন্দ করতো। তো মেয়েটাকে পছন্দ করার পরে মেয়েটাকে মানে প্রস্তাব দিল যে আমি তোমার সাথে রিলেশন করতে চাই, তুমি কি আমার সাথে রিলেশন করবে? মেয়েটা সরাসরি বলল যে আপনার চেহারা আপনি কোনো সময় আয়নায় দেখছেন? আপনি যে আমার এই কথা বললেন, আগে নিজের চেহারা আয়নায় দেখে আসেন, তারপর আমার এই কথা বললেন। আর একটা কথা রাসেল ভাই, আমার ফ্রেন্ড কিন্তু একটা মানে সম্মান জিনিস অনেক শ্রদ্ধা করে। তো ওই বিষয়টা মানতে পারেনি, ওই যে অপমানটা হয়েছে এটা বিষয়টা মানতে পারেনি। এখানে যদি মেয়েটা না বলতো যে না ভাই আমার পক্ষে সম্ভব না, এটা বললে হয়ে যেত, এত কিছু না বললে পারতো। তো আমার ফ্রেন্ড পরে আমার সাথে দেখা করলো, আয়সা পরে মন খারাপ করে বসে আছে। তো আমি বললাম যে ভাই কী হয়েছে, তোর সমস্যা কি? বলে শাওন এমন আমি তো একটা মেয়েকে পছন্দ করতাম, অফার দিয়েছিলাম, কিন্তু দেখ আমার রিজেক্ট করে দিছে। আমি বলতেছি কোন মেয়েটা? বললো যে আমাদের পাশে থাকে আর কি ওই মেয়েটা। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, তো এখন কি করবি? বলে তুই থাক এখানে, আমি ওরা অনেক ভালোবাসি, আমি 20 মিনিটের ভিতরে আমি আসতেছি। আমি বলতেছি তুই ওরা অনেক ভালোবাসিস, 20 মিনিটের ভিতরে আসতেছিস মানে বুঝলাম না তুই কি করে আসছিস এগুলা। পরে বলতেছে যে না ভাই তুই 20 মিনিট এখানে বস, এখান থেকে যাবি না, আমি আসতেছি। আমি বললাম ঠিক আছে। 15-10 মিনিট পর ও আসলো আবার। আয়সা আমরা আবার ধূমপান করতাম। তো ও আয়সা আমার 1 প্যাকেট সিগারেট দিল। আমি ওর বললাম যে এই সিগারেটটা 1 প্যাকেট আনার কোনো দরকার ছিল? ও বললো হ্যাঁ সমস্যা নেই, তুই খা, তোর পাশাপাশি আমিও খায়া কমাই দেবো। আমি কিন্তু দেখ ভাই এটা ফাজলাম করা যায় না, সিগারেট আমরা এমনি বেশি খাই, তো এগুলো কিন্তু খাওয়া ঠিক না এমনিতেই, তারপর খাই। পরে বললো সমস্যা নেই, একদিনই তো। আমি বললাম তা ঠিক আছে, কিন্তু একদিন যদি আমরা লাই পাইয়া যাই পরবর্তীতে কিন্তু এটা ছাড়তে পারবো না। যাই হোক,
পরে আমরা ওখান থেকে রুমে চলে গেলাম। রুমে যাওয়ার পরে আমার ফ্রেন্ড বলতেছে, বন্ধু কালো জিনিস সবাই দেখে কিন্তু সাদা জিনিস, সরি লাল জিনিস সবাই দেখে কিন্তু সাদা জিনিস কেউ দেখে না। আমি বললাম তুই কি বলিস এগুলা? ও বলতেছে হ্যাঁ বন্ধু এটা বাস্তব কথা। আমি পরে বললাম মানে এগুলা কি বলতেছিস তুই, আমার বুঝাই বল। পরে বলতেছে হ্যাঁ বুঝবি, সময় হলে বুঝবি। পরে আমি বললাম যে তুই পাগল হয়ে গেলি নাকি ভাই? আরেকটা কথা রাসেল ভাই, আমার ফ্রেন্ডের মা উনি মারা গেছেন প্রায় আজকে 3 বছর প্লাস। তো ওর বাবা আছে, ওর বাবা চাকরি বাকরি করতে পারে না, মানে বাসায় থাকে। তো ও পাশাপাশি জব করে আমার সাথে আর পড়াশোনা করে। তবে আমাদের জবের স্যালারি ছিল ভালো, আমাদের কাজের স্যালারি প্রায় 10,000 টাকার মতো পড়তো আর কি, 4 ঘন্টা সারাদিনে কাজ করে। তো যাই হোক আমারে বললো যে বন্ধু এরকম এরকম আমার মা আমার ডাকতেছে। আমি বললাম এগুলো কি বলিস পাগল ছাগলের মতো, তোর মা তোর ডাকতেছে মানে? পরে আমার বলতেছে বন্ধু আমার তো শরীরটা অনেক খারাপ লাগতেছে, তুই আমার তেঁতুলের আচার এনে দে বা তেঁতুল এনে দে কোন জায়গা থেকে। তাই আমি বললাম এত তেঁতুল এনে দেবো, তেঁতুল দিয়ে কি করবি? কয় বন্ধু আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমি বলেছি ঠিক আছে তেঁতুল এনে দেবো, সমস্যা নেই। তো তখন আমার কাছে পকেটের ছিল 1,000 টাকা নোট ছিল আমার কাছে। তো আমি তেঁতুল আনার জন্য চলে গেলাম। পরে যাইয়া মনে করেন ওই যে তেঁতুল আমার বলছিল যে তেঁতুল আচার বা প্যাকেট হইলে হবে। তো তখন রাতের প্রায় 12টা 12:30 বাজে। তখন কিন্তু আমি তেঁতুলের আচার পাইনি, দোকান বন্ধ ছিল। আমি ব্যাগ দিয়ে বাসায় চলে আসছি। চলে আসার পরে আমার ফ্রেন্ড বলতেছে বন্ধু আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মরে যাবো, তেঁতুলের আচার চালু করে নিয়ে যদি না আনতে পারস তাহলে আমি মরে যাবো কেমন। আমি বলতেছি কি বলস তা বলতে বলে পাগল ছাগলের মতন, তোর কি হয়েছে? পরে বলতেছে যে আমার কি হয়েছে আমি যদি তোর এটা বলি তুই টিকতে পারবি? আমি বললাম এগুলো কি বলতেছিস তুই পাগলের মতন, তোর কি হয়েছে তুই ওইটা খুইলা বল আমাকে। বলতেছে বন্ধু আমি ইঁদুর মারা বিষ খাইয়া বলছি। আমি এগুলা করছিস কার জন্য? বলতেছে আমার তো সহ্য হইতেছে না, মেয়েটা আমার রিজেক্ট করে দিল, তাও এতগুলো কথা বললো, আমি তোর অনেক ভালোবাসতাম, ও কেন আমাকে এই কথা বললো? ও আমাকে না বলতে পারতো, শেষ এটুকু মধ্যে সীমাবদ্ধ থাকতো, কিন্তু ও আর অনেক কথা শোনাই দিল আমারে। আমি বলছি তুই একটা মেয়ের লোকে কি এই বিষ খাবি? পরে বলতেছে দেখ বন্ধু এখন খায়া ফেলেছি, কিছু করার নেই, আমার একটা ফ্রেন্ডের এরকম হয়েছিল, তেঁতুল খাওয়াইছি ঠিক হয়ে গেছে, তুই যত তাড়াতাড়ি পারস আমার জন্য তেঁতুল নিয়ে। পরে আমি বললাম ঠিক আছে তাহলে তুই রুমে থাক, আমি আসতেছি 1 মিনিট। পরে তাদের একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে গাউসিয়া বাজারে চলে আসলাম। বাজারে আসা পাগলের মতো তেঁতুল খুঁজতেছি, কিন্তু তেঁতুল পাই না। একটা দোকান পাইছিলাম তাও ছিল বন্ধ। তো এখন কি করি, কোনো উপায় না পেয়ে আবার ব্যাগ দিয়ে চলে আসি। চলে আসার পরে আমাদের যেখানে কাজ করতাম ওখানে এক ভাইয়ের সাথে দেখা, মানে রিক্সা থেকে নামার সাথে সাথে দেখা। বলতেছে এত রাতে কই গেছিলা তুমি, কই থেকে আসলে? আমি বলতেছি ভাই তেঁতুল লাগবে একটু আমার, আপনার কাছে আছে? উনি বললো হ্যাঁ আমার বাসায় আছে, আসো আমার সাথে। আমার বললো তেঁতুলতে কি করবো? আমি তো ভাইটি দরকার আছে। আরেকটা কথা আমার ফ্রেন্ড বলে দিছে যে কাউকে কিছু বলিস না, তুই শুধু তেঁতুল নিয়ে আয়। তো আমি বললাম ঠিক আছে সমস্যা নেই। যাই হোক তেঁতুল নিয়ে গেলাম। যাওয়ার পরে আমি বাসায় ঢুকছি, ঢোকার পরে আমি মানে ঘটনাটা এখান থেকে মনে করেন পুরো শিউরে দেয়। আমি কিন্তু এখন আমার বাসার ছাদে একা একা, তো আমার কিন্তু এখন পশম অলরেডি খারাই গেছে, কারণ মূল ভয়াবহ ঘটনাটা আমি চলে আসছি। তো এটা ঘটনাটা অনেক ছোট হইলো কি, এই ঘটনাটা আমি ছিলাম, আমার কেমন লাগছে এটা আমি তখনকার ফিলিংসটা এখন অনুভব করতে পারতেছি। তো যাই হোক আমি আমার বাসায় ঢুকলাম। ঢোকার পরে আমি রুমের মানে রুমের দরজার সামনে আসলাম। রুম তখন খোলা ছিল, তো আমি তো খুইলা থেকে গেছিলাম গা। ও তার রুম থেকে উঠতে পারে না, মানে শোয়া ছিল ওখান থেকে তো উঠতে পারেনি, তো ওইভাবে খোলা ছিল। তো আমি দেখলাম মানে আমার ফ্রেন্ডের পা ধরে, একটা পা ধরে পুরা রুমে মানে পুরা একটা ফ্যানের পাখার মতো ঘুরেতেছে ওরে। আমি এটা দেখার সাথে সাথে আমার শরীর পুরো অবশ হয়ে গেছে, আমি শুধু হা করে তাকায় আছি। তো এমনি ঘুরেতেছে ঘুরেতে পরে কি করছে, আমার এই বাথরুম ছিল আমাদের, এই বাথরুমের এখানে একটা আচার দিছে, মানে একটা আচার মেরা ফালাই দিছে ওর এখানে। পরে কি করছে, ওর মানে ঘাড়ে ধরছে, ঘাড়ে ধরার পরে আলগি দিয়ে উঠাইয়া বাথরুমের ভিতরে ফিক্কা ধাক্কা মারছে।
ধাক্কা মারার পর আমি কিন্তু চাই আসছি, আমার কোনো হুঁশ নাই, আমি তাকাই আছি ওদিকে। তো ধাক্কা মারার পরে শুনলাম ও বমি করতেছে, মানে আমি সব বুঝতেছি দেখতেছি, কিন্তু আমি কিছু করতে পারতেছি না, আমার শরীর অবশ, আমি লড়তে পারতেছি না। আমি শুধু যেভাবে আসছি সেভাবে দাঁড়ায় আছি, কোনো কথা হইতেছে না, আমার মুখ দিয়ে কিছু হইতেছে না। শব্দ পাইলাম রক্ত বমি করতেছে, মানে রক্ত বমি করতেছে, এটা পরে জানছি, তো বমি করতেছে শব্দ হইলাম। পরে ও ওখান থেকে ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে মানে বাথরুমে ছিল, তখন আমার বাথরুমের ভিতরে যাওয়ার 5 মিনিট পরে আমার হুঁশ আইছে, মানে জ্ঞান ফিরছে। তো যাই হোক, আমি তড়িঘড়ি করে বাথরুমের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে বললাম, কিরে ভাই তোর কি হয়েছে, সমস্যা কি, তুই রক্ত বমি করতেছিস কেন? পরে বলতেছে, ভাই জানি না আমার কি হয়েছে, আমার কে জানি উঠায় ঘুরাইছে, ঘুরায় আমার এখানে ফালাই দিছে। আমি বললাম যে হ্যাঁ আমি এখন দেখছি সবকিছু, কিন্তু আমি তো কোনো কিছু করতেও পারতেছি না, আমি তোর ডাকতেও পারতেছি না, কিছু করতে পারছি না, লড়তেও পারতেছি না। পরে বলে হ্যাঁ ভাই এটাই তো, এখন আমি কি করবো ক, মানে ওই কথা বলতে অনেক কষ্ট হইতেছে, তারপর অনেক কষ্ট করে আমার বলতেছে। আমি বলছি ঠিক আছে, তেঁতুল আনছি চালু করে, ফ্রেশ হয়ে চালু করে আমার কাছে আয়, ঠিক আছে। এ কথা বললে আমি বাথরুমতে বের হয়েছি। বের হওয়ার পরে আমি বিছানার তেঁতুল ধুইছি, ধোয়ার পরে যখন আমি মানে তেঁতুলটা ধুয়ে আমি পিছনে ঘুরছি, দেখি আমার সামনে আমার ফ্রেন্ড, মানে পুরো আমার লেভেলে 1.5 ইঞ্চি ফাঁক হইব দাঁড়ায় রয়েছে। রাসেল ভাই, আমার বাথরুম থেকে ও যদি ফ্রেশ হয়ে আসে নিম্নত কমপক্ষে 2 মিনিট লাগবে, কিন্তু আমি আসার সাথে সাথে তেঁতুলটা ধুইয়া যখন আমি ঘুরছি ব্যাগ দিয়া, তখন আমার সামনে দাঁড়া থেকে আমার বলতেছে যে কিরে তুই কি ওর মার সাথে তুইও কি যাবি নাকি, ওর মা যে জায়গায় গেছে, এই কথা বলতেছে। আমার চোখ দিয়ে টলমল করে পানি পড়তেছে। আমি বলতেছি যে তুই কে? পরে বলতেছে তুই আমার চিনবি না, ও আমার চিনে। আমি বলতেছি যে ভাই মানে আমার এমন রাগ হয়েছে বুঝছেন, আর চোখ দিয়ে পানি পড়তেছে, আমি জিদ দিয়ে একটা ধাক্কা মারছি ওরে। ধাক্কা মারার পরে দেওয়ালে ছিটকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে মানে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি মনে করি ওখান থেকে দৌড় মেরে বাইরে হয়ে গেছি, রুম থেকে বাইরে হয়ে গেছি। আমি অনেক ভয় পাইছিলাম। বাইরে হয়ে যাওয়ার পরে আমি আমার একটা ফ্রেন্ডে নিয়ে আসলাম ডাক দিয়া, যে ভাই একটু দেখে আসেন, একটু হেল্প কর, আমার একটা সমস্যা হয়ে গেছে আমার ফ্রেন্ডের সাথে। পরে আসলো আমার সাথে। আসার পরে ও ওই জায়গায় শুয়ে আসছিল। তারপর ওর পানি দিলাম মুখে, জ্ঞান ফিরলাম। তো ওর জিজ্ঞাসা করলাম যে কি ভাই তোর কি হয়েছিল, কিছু মনে আছে? ও বলতেছে হ্যাঁ মনে আছে তো, আমার একজন পাঞ্জাবি পরা, পাগড়ি পরা মাথায়, উনি আইসা, তুই যখন চলে গেছিলি তখন উনি আইসা জানলা দিয়ে আইসা বসছে আমার সামনে। বসার পরে আমার বলতেছে যে কিরে তুই কি তোর মার কাছে যাবি, এগুলা বলতেছে। বলার পরে যখন আমি যখন এখানে পড়ে গেছি তখন আমার কোনো সেন্স ছিল না। তখন আমি আবার দেখলাম যে এত বড় একটা মানুষ জানলা দিয়ে বের হয়ে গেল গা। আমি বলছি যে ভাই তোর সাথে কি আগে এরকম কোনো ঘটনা ঘটছিল? পরে ও তো বলতেছে না এরকম কোনো ঘটনা ঘটে না, কিন্তু আমার সাথে একটা এরকম কিছু থাকে বা আমার সাথে ছিল, এরকম একটা শুনছিলাম আমি ছোটবেলার থেকে, আমার আম্মুর থেকে শুনছিলাম, আমার আম্মু বলছিল। আমি বলছি এখন কি তোর শরীরটা ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে এখন আমার শরীরটা। পরে দোকানে নিয়ে গেলাম। দোকানে নিয়ে যাওয়ার পরে ওই তেঁতুল ওগুলা একটা ঠান্ডা পানি কিনলাম। তো যে দোকান ঠান্ডা পানি কিনছি ওই তেঁতুল ছিল না, ওই ছোট একটা দোকান, টক দোকান। তো ওই জায়গায় ঠান্ডা পানি কেনার পরে তেঁতুলটা মিক্সার করলাম। মিক্সার করার পরে খাওয়ানোর পরে ওর ভিতর থেকে যতগুলা মানে বিষ আসছিল ওগুলা সব বের হয়ে গেল আস্তে আস্তে। তো বের হয়ে যাওয়ার পরে ও কিছুক্ষণ পর খালি বলতেছে ওই আইছে ওই আমারে মারবো, আমার বাসা এই কথা বলতেছে। আমরা বলতেছি কে আইছে এই কথা বলতেছি। আর ওর সামনে গ্যাস লাইট আছে না, গ্যাস লাইট আগুন জ্বালাইতেছি। পরে বলতেছে এই আগুন ছড়া, ওই আমার ডাকতেছে, ওই আমার মারবো, তোর আমার বাসা, ওইগুলো বলতেছে। আমি বলতেছি কে আইছে? পরে এই কথা বলতেছি। বলতে এখন আমার এক বন্ধু বলে যে ও রাতে একটা সিগারেট দাও, সিগারেট খাও। পরে আমি বলতেছি সিগারেট তুমি এখন? পরে বলতেছে হ্যাঁ দাও, সমস্যা নেই। আমি কি পাই সিরিয়াস, তো মনে করেন অবস্থা তো পুরো খারাপ শরীরে, সিগারেট কোনো সমস্যা নেই দাও। পরে একটা সিগারেট জ্বালাই দিলাম। পরে সিগারেটটা কি করছে দেওয়ার পরে মানে একটা টান দেওয়ার পরে মানে টান দেওয়ার সাথে সাথে দেখা যায় আগুন জ্বলতেছে দাও করে সিগারেট কিন্তু টান দিলে কিন্তু আগুনটা ভালো মতো বোঝা যায়। তখন নগদ সিগারেটটা ফালাই দেওয়ার পরে আমি মানে একটু ভয় পাইছিলাম যে ওর ভিতরে আবার ভর করছে নাকি আল্লাহ জানে।
তো আমি কি করছি, আমার ফোনের তেলত ছেড়ে দিছি, আয়াতুল কুরসি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে কয় এগুলো বন্ধ কর, নাহলে তোর কোনো ক্ষতি হয়ে যাবে গা। তো তখন আমি শিওর হলাম যে না, ওর ভিতরে হয়তো ভর করছে। আবার কিছুক্ষণ পর বলতেছে যে ভাই ওই যে কাজে নাইছে, ওই যে ডামের পিছনে, মানে ওই জায়গাটা ডাম ছিল, ডামের পিছনে আমার ডাকতেছে, আমার যাইতে হইতেছে, আমি যাবো গা, ওরে ধর, ওরে মার, মানে বলতে যা আইতেছে মুখটা তাই করেছে। আমি বলেছি তুই কারে দেখো, তুমি কি কারো দেখো, মানে সরি, মানে তুই কি কারে দেখোস? ও বলতেছে হ্যাঁ আমি দেখতেছি, তো ও আমার ডাকতেছে, ও আমরা নিয়ে যাবো আমার আম্মুর কাছে। তো যাই হোক, এরকম করতে করতে প্রায় রাতের আপনার 4টা বাজে জায়গা, ফজর আজানের কাছাকাছি। তো ওই রাতে আমাদের ঘুম হয় না। সকালবেলা আমরা উঠি, উঠার পরে মানে যে জায়গায় বসাছিলাম ওই জায়গায় বসেছিলাম, ওই জায়গাতে উঠার পরে ও একটু সুস্থ স্বাভাবিকভাবে হয়, মানে আগের থেকে স্বাভাবিক হয়। আমি ওরা বলতেছি যে আজকে সারা রাত কি হয়েছে, তুই কিছু বলতে পারোস? ও বলতেছে যে আমি এখানে কি করি, আমার এখানে আনছে কে, এগুলো বলতেছে। আমি যাই হোক, তোর সাথে অনেক বড় একটা কাহিনী হয়েছে। পরে ওরা বললাম যে তুই যখন 20 মিনিটের কথা কয়ে আমার গেছিলি, তো তখন তুই কই গেছিলি? তখন ও আমার বললো যে আমি 20 মিনিটের কথা কইয়া একটা ব্লেড কিনতে গেছিলাম, আমার হাত পোষাবো, মানে হাত কাটবো আর কি। মানে ওই যে মানুষ রিলেশন করলে, ব্রেকআপ হলে, ছেঁকা খেলে মানুষ হাত কাটে, ওই আর কি চিন্তা ভাবনা ছিল। তো প্লেট দিয়ে হাত কাটবো। তো এই সময় হাত কাটা মানে একটা জঙ্গলের ভিতরে ঢুকছিল, ছোটখাটো একটা ঝোপঝাড় বাঁশঝাড়ের মতন একটা, ওই জায়গায় ঢুকছিল। ঢোকার পরে প্লেট কিনে ঢুকছিল, যে ওই জায়গায় বয়ে হাতটা কাটটা পরে মানে কাপড় দিয়ে বাইন্দা পরে আসে। আমার সামনে তো কোনো সময় কাটতে পারতো না। তো ওর পিছে একটা ছেলে যাচ্ছিল। পরে ও বলতেছে যে তুই এখান থেকে কি কারণে আসছিস, তুই এখানে কি করস? পরে আমার বন্ধু বলতেছে তুই এখানে কি করস? ওই ছেলেটা বলতেছে যে আমার এখানে কোনো কাজ নেই, আমি এখানে আসছি, এমনি আসছি, আমার ভালো লাগছে। আমার বন্ধু বললো যে তুই এখানে চলে যা, এমনি বলতেছে। ওর ছেলেটা যায় না। পরে আমার বন্ধু একটা চর দিছে, ওরে চর মারার পরে ছেলেটা চলে গেছে। তো চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর মানে আমার বন্ধুর সামনে একটা মানে ইঁদুরের ইয়া পড়লো। ও আমার যেভাবে বলছে, ইঁদুরের যে বিষগুলা যেভাবে থাকে একটা ইয়ার ভিতরে, ক্যাসেটের ইয়ার ভিতরে, ওটা খোলা অবস্থা নিচে পড়লো। নিচে পড়ার সাথে সাথে ওরে জাতা মারা ধইরা অর্ধেকটা খাওয়াই দিছে। খাওয়া দেওয়ার পরে ওরে মানে আমার কাছ পর্যন্ত লয়ে আইছে। ওই যে সিগারেট কিনে আমার কাছে আইছে, ওই একটা ওর সাথে যে একটা জিন ছিল বা একটা অভাব ছিল, ওই অভাবটা কিন্তু নিয়ে আসছে আমার সাথে, মানে আমার কাছে নিয়ে আসছে। ওইখান থেকে ওই বাজারের থেকে শুরু করে আমার সামনে পর্যন্ত আমার কাছে নিয়ে আসছে। তা আমি কিন্তু কিছু বলতে পারি না, ও তখন বলতে পারে, কিন্তু ওর তো কোনো সেন্স নাই। ও তো বিষ খাইছে, মনে করেন অনেক অবস্থা সিরিয়াস, ভিতর দিয়ে অবস্থা সিরিয়াস। আমি তো প্রথম কিছু বুঝতে পারিনি। রিয়াকশনটা তো হয়েছে প্রায় 10 থেকে 15 মিনিট পর বিষের রিয়াকশনটা হয়েছে। তো যাই হোক, এই কথা বললো। পরে আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই। তো এরকম কাজ কাম কখনো করিস না। একটা মেয়ের জন্য যদি তুই জীবন চলে যায়, তাহলে তো এটা কোনোভাবে সম্ভব না। এটা কোনো মানে কোনো দিকেই পড়ে না এটা। তো এইভাবে অনেক বুঝলো বিষয়টা। আর এখন মেয়েটা আরেকটা ছেলেকে এখন মেয়েটা আমার বন্ধুকে পছন্দ করে। মানে ওদিনকে আমি মেয়েটার বাসার সামনে যাইতেছিলাম, তো আমার বলতেছে যে আপনার বন্ধুকে, মেয়েটা জানছে যে এই বিষয় হয়েছে, ওর সাথে মেয়ের জন্য বিষ খাইছে, এটা জানছে আর কি। তো মেয়ে জানে যে মেয়ের জন্য বিষ খাইছে, কিন্তু আমরা জানি যে এই বিষটা একটা জিন বা ওর সাথে থাকতো বা খারাপ একটা জিন ওরা খাওয়াইছে। তো মেয়েটা আমার বলছে যে আপনার বন্ধু রুবেল কথা। আমি বলছি যে আমার বন্ধু রুবেল, আপনার কাজ কি? পরে বলতেছে যে না, উনি আমার জন্য বিষ খাইছে, তো আপনার ভুল হয়ে গেছে গা, আপনার বন্ধুরা ডাক দেন, আমি ওর সাথে কথা বলবো। তো এখন আল্লাহ রহমতে ওরা রিলেশন করতো, বিয়ে শাদী করে ফেলছে মনে হয়। আমি এটা সঠিক বলতে পারতেছি না, কারণ আমি শুনছি বিয়ের ডেট শুনছি, তারিখ শুনছিলাম, বাট বিয়ে হয়েছে কিনা এটা বলতে পারি না, কারণ আমি এখন ওদের থেকে আমরা অনেক দূরে আছি। ওদের বাড়ি আছে ব্রাহ্মণবাড়িয়া, ও গ্রামে চলে গেছে, আর আমি তো এখন ঢাকা। ওর সাথে আমার কথাবার্তা হয় না, ওর ফোন নষ্ট হয়ে গেছে, যোগাযোগের মাধ্যমে হয় না। তো রাসেল ভাই, এই ছিল আজকে আমার ঘটনা। জানি না কেমন গুছিয়ে বলতে পারছি। তো আমি কখনো ঘটনা বলি নাই, এটা আমার ফার্স্ট।
আর আরেকটা কথা হচ্ছে, ঘটনা যদি আপনি শেয়ার করেন তাহলে অবশ্যই আমাকে ইমেল করে জানাবেন, অনেক খুশি হব। যদি এই ঘটনা সিলেক্ট হয় তাহলে অবশ্যই আমার কাছে মারাত্মক লেভেলের ঘটনা আছে, চমৎকার ঘটনা আছে, যেগুলো আমার প্রথমে বলছিলাম আমার আরেকটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ডের মা 7 থেকে 8টা জিন পালে, অনেক বড় বড় জিন, যারা অনেক মানে বাদশা, মানে জিনের বাদশা তো আপনারা চিনেন, বাদশা জিন থাকে। তো ওর সাথে আমি অনেক ঘটনা শুনছি, অনেক ওর মার কাছ থেকে অনেক ঘটনা শুনছি। তো ইনশাআল্লাহ যদি এই ঘটনা সিলেক্টেড হয় তাহলে আমি অবশ্যই ওই ঘটনাগুলা বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তো আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। বিদায় নিতে হবে আমাদের। আপনারা সবাই এতক্ষণ পর্যন্ত যে ধৈর্য নিয়ে আমাদের এপিসোডটি শুনলেন সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি একটি ঘটনাও ভালো লাগে তাহলে আমাদের এই এপিসোডটি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে। যদি চান আপনার ফেসবুক থেকে আমাদের লিঙ্কটি অর্থাৎ ইউটিউব লিঙ্কটি শেয়ার করতে পারেন, তাতে আরও বেশি মানুষ জানবে আমাদের সম্পর্কে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিদিনই কিছু না কিছু থাকে, আপনাদের নোটিফিকেশন পাওয়াটা অনেক বেশি জরুরি। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।